সেই কবে ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, কিরূপে নিস্তার পাই কিছু নাহি স্থির, ডাঙায় বাঘের ভয় জলেতে কুমির। এখন ২৬-এর ভোট যত এগোচ্ছে আমাদের এই রাজ্যের বিএলওদের অবস্থা একেবারে সেই রকম। কোন দিকে গেলে তাদের মাথা কাটা যাবে না সেই ভাবনায় ঘুম উড়েছে তাদের। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই ইস্যুকে সংসদে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি। রাজ্যসভায় নোটিশ শ্রমিক ভট্টাচার্যের। বিহারের পর এবার জাতীয় রাজনীতিতে কি ঝড় তুলতে চলেছে বাংলার ভোটার তালিকা? দ্বিতীয় প্রশ্ন। ভোটের আগে ও পরে রাজ্য সরকারই থাকে, বিএলওদের বার্তা মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ না থাকলে জেলে ঢোকানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। অন্যদিকে ঝুলছে কমিশনের শাস্তির খাঁড়াও। এই দড়ি টানাটানির মধ্যে আদৌ সুষ্ঠুভাবে কি কাজ করা সম্ভব? তৃতীয় প্রশ্ন। ক্লাবগুলোকে পুজো অনুদান ১ লাফে ২৫,০০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী। ১,১০,০০০ টাকা করে দেয়া হবে ৪৫,০০০ পুজো কমিটিকে। তার সঙ্গে ৮০% বিদ্যুতে ছাড়। নেপথ্যে ২৬-এর ভোট। চতুর্থ প্রশ্ন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২.৫ মাস পার, এখনো বকেয়া দিয়ে দিল না রাজ্য সরকার। অথচ পুজো অনুদানে বরাদ্দ হলো প্রায় ৫০০ কোটি টাকা। বারবার কেন বঞ্চিত হতে হবে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের? পঞ্চম প্রশ্ন। কলকাতা থেকে ধৃত বাংলাদেশি মডেলের কাছে উদ্ধার জোড়া আধার কার্ড, মিলল ভোটার কার্ডও। অন্যদিকে নদিয়ার পর মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরও ৭ জন বাংলাদেশি। তবে কি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়ালো আমাদের এই পশ্চিমবঙ্গ? ষষ্ঠ প্রশ্ন। মালেগাঁও বিস্ফোরণে প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ ৭ অভিযুক্তকেই বেকসুর খালাস আদালতে। প্রমাণ নষ্ট হয়েছে মন্তব্য বিচারকে। কংগ্রেসের ষড়যন্ত্র ছিল দাবি করছে বিজেপি। ৬ জনের মৃত্যুর জন্য তাহলে দায়ী কে? এ প্রশ্ন তো তুলতেই হবে। তবে আজ শুরুতেই দেখাবো বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জেরে আজ সংসদে আলোচনা চাইল বিজেপি। দেখুন, নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। বিহারে যে এসআইআর হয়েছে ৪০৩ জনের নামে এফআইআর হয়েছে বিএলও। ৫৩ জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে। আর এই সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। ইতিমধ্যে বিএলওদের নিয়ে শুরু হয়ে গেছে টানাটানি। তাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। বিএলওদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রসঙ্গে এবার দিল্লিতে তুলল বিজেপি। রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ দিলেন শ্রমিক ভট্টাচার্য। নোটিশে তিনি লিখেছেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে এর কর্মকর্তারা রাজ্য সরকারের কাছে জবাবদিহি করবেন এবং জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসরণ করতে বাধ্য নন। এটা সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দেওয়া সাংবিধানিক স্বায়ত্তশাসনের উপর আক্রমণ। যেখানে একটা সাংবিধানিক সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তো সেখানে তো স্বাভাবিকভাবেই শুধু সাংবিধানিক সংকট নয়, এই সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজন যারা এই কাজ করবেন তারা যদি আজকে আতঙ্কের শিকার হয় তাহলে কাজ হবে কি করে? বাংলার ইলেকশন আসছে সামনের বছর, ওখানেও যাতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া যায় তার জন্য এটা করছে। আমি যদি জাল করি আমি তো ধরা পড়ে যাব। এইগুলো হচ্ছে একটা সায়েন্টিফিক রিগিংয়ের অঙ্গ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কি শাসক বিরোধী সবাই তাদের উপর চাপ তৈরির চেষ্টা করছে? এটা বন্ধ করতে কি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে? সেটাই দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভূতের গল্পে ভূত তাড়ায় ওঝা, কিন্তু সেই ওঝাকেই যদি ভয় দেখানো হয় তাহলে ভূতকে তাড়াবে বলুন তো? আসলে ঠিক গল্পের মতো ভূত যেমন ওঝা তাড়ায়, তেমনি গণতান্ত্রিক ভারতবর্ষে ভুতুরে ভোটার তাড়ানোর গুরু দায়িত্ব বিএলওদের ওপর, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ওপর। সেই বিএলওদেরই যদি 3 দিকের চোখ রাঙানি আর হুমকির মুখে প্রতিদিন সকাল থেকে বিকেল পড়তে হয়, তাহলে এই বিএলওরা মানে ভুতুরে ভোটারের ওঝারা যাবেন কোথায়? এখন 3 দিকে কারা কারা আছে সেটা ইতিমধ্যেই আপনারা দেখিয়েছি।
একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা, আরেকদিকে স্বয়ং নির্বাচন কমিশন। কি বলছেন বিএলওরা আমি এই অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব। আজকে আমার প্রথম বক্তা অনিমেষ হালদার, একজন স্কুল শিক্ষক, বিএলওর দায়িত্বপ্রাপ্ত। এখন কাজ তো বিএলওদের একটা নয়, এক হচ্ছে মৃত ভোটারদের চিহ্নিত করতে হবে যাতে দ্বিজেন মুখোপাধ্যায়ের কার্ডে ভোট দেওয়ার মতো ঘটনা না ঘটে। দুই, একাধিক জায়গায় একাধিক ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের বাড়তি নামগুলোকে সব কাটতে হবে। তিন, জানিয়ে এত বিতর্ক, সেই বাংলাদেশি ভুয়ো ভোটার থাকলে ধরতে হবে। দেখুন অনিমেষবাবু, আপনাদের নিয়ে এই তিন পক্ষের মধ্যে যে টাগ অফ ওয়ার শুরু হয়েছে তাতে কি আদৌ সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব? নমস্কার, আমি প্রথমে সুমন দা সহ এবিপি গ্রুপকে ধন্যবাদ জানাই যে এই মুহূর্তে শিক্ষক, শিক্ষাকর্মী, বিএলও বিরোধী যে আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং এবিপি আনন্দের সমস্ত দর্শককে আমরা অভিনন্দন জানাই। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে চর্চিত যে বিষয়টা সেটা হচ্ছে বিএলও ডিউটি, এবং সেই ডিউটি যার অধীনে আমরা করব নির্বাচন কমিশন, এবং যে রাজ্যে করব সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার বিরোধী দলনেতা, তারা তিন দিক থেকে এমন আক্রমণের মধ্যে আমাদের ফেলেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের কর্মচারী আপনারা, ফলে ভোটের আগে আমাদের কর্মচারী, ভোটের পরেও আমাদের কর্মচারী, ফলে আপনারা বুঝে শুনে কাজ করবেন। বিরোধী দলনেতা তিনি বিহার দেখাচ্ছেন এবং বলছেন যে সেখানে অ্যারেস্ট পর্যন্ত হয়েছে, জেলে আছে, এবং নির্বাচন কমিশন বলছে যে আপনারা যদি কর্তব্যে গাফিলতি দেখা যায় তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন বা কর্তব্যের গাফিলতির জন্য যে আইন আছে সেটা শাস্তি দেওয়া হবে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে সুষ্ঠু যে এই যে পরিকল্পনা, ভোটার লিস্ট প্রস্তুতির যে পরিকল্পনা চলছে বা প্রক্রিয়া চলছে, তাদেরকে সেই ক্ষেত্রে আমাদের কাজ করা কিন্তু সত্যি খুব দুঃসহ ব্যাপার হয়ে যাচ্ছে, এবং আমরা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। সবচেয়ে বড় কথা, আমরা শিক্ষকদের পক্ষ থেকে এখানে এসেছি এবং আমরা প্রথমত চাই যে শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে জায়গায় আছে সেটা হচ্ছে যে প্রচুর শূন্যপদ স্কুলগুলোতে, আপনারা সেটা জানেন, এবং আমাদের হিসেব অনুযায়ী সেটা প্রায় 3.5 লক্ষ 4 লক্ষর বেশি স্কুল, বিদ্যালয় সেকেন্ডারি লেভেলে, প্রাইমারিতে আরও, এবং এই মুহূর্তে 2016কে যে কেন্দ্র করে বহু শিক্ষক পদ শূন্য। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে স্কুলের যে কাজকর্ম সেগুলো কিন্তু আমাদের চালাতে হচ্ছে। শিক্ষণ প্রক্রিয়া বা পাঠদান, আপনারা বলছেন যে মূল একজন শিক্ষকের যা কাজ, পঠন পাঠন, ছাত্রছাত্রীদের পড়ানো, সেইটা ব্যাহত হবে এই কাজের ফলে? অবশ্যই অবশ্যই ব্যাহত হবে। আর যেটা অনেকেই জানেন না, যে পঠন পাঠনের বাইরে গিয়ে শিক্ষকদের প্রচুর যে রাজ্য সরকারের যে প্রকল্প, মিনি বিডিও অফিস চলে এখন স্কুলগুলোতে, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, নানান ধরনের শ্রী, এছাড়া মিড ডে মিল, সবুজ সাথী, জামা দেওয়া, জুতো দেওয়া, এবং পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা, পরীক্ষা পরিচালনা করা, খাতা দেখা, এবং বাংলা শিক্ষা পোর্টালে নাম্বার আপলোড করা, এই কাজগুলো কিন্তু স্কুল আওয়ারের বাইরেই করতে হয়। স্কুলে আমরা যতটুকুনি পাঠদান করি তার বাইরে এই কাজগুলো করতে হয়। ফলে তারপরে এই যে এখানে ডিউটি যেটা বলা হয়েছে যে নন ওয়ার্কিং আওয়ারে করতে হবে, অর্থাৎ শনিবার আমরা কিন্তু 6 দিন ডিউটি করি, অন্যান্য কর্মচারীরা 5 দিন, স্কুল শিক্ষকরা কিন্তু 6 দিন ডিউটি করে। ফলে তারপরে বাড়িতে আসতে সময় লাগে, অনেকে বহু দূরে কাজ করেন, ফলে তিনি বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে যায়, তাহলে রাত্রিবেলা অথবা রবিবার কাজগুলো তাকে করতে হবে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে কি করে সম্ভব? এবং এখানে সবচেয়ে বেশি বঞ্চিত হবে শিক্ষার্থীরা। শিক্ষা গ্রহণের যে অধিকার একজন শিক্ষার্থী বা একজন ছাত্রছাত্রীদের, সেটা কিন্তু লঙ্ঘিত হবে। এবং আমরা দেখেছি যে লেবার লতে আছে যে শ্রম আইনে বলা হয়েছে সপ্তাহে 1 দিন ছুটির অধিকার, সেই অধিকারটা এখানে কিন্তু লঙ্ঘিত হচ্ছে। এবং সেখানে আরও আছে যে যদি তিনি কাজ করেন ছুটির দিনে তাকে একটা কম্পেনসেটরি লিভ, সেটার কোনো এখানে নির্দেশিকা বা এখানে গাইডলাইন কিন্তু নেই। এরপরে বলছে শিক্ষার অধিকার যে আইন 2009, সেখানে বলা হচ্ছে যে শিক্ষককে শিক্ষা বহির্ভূত কোনো কাজে কিন্তু নিযুক্ত করা যাবে না। সেরকম একটা জায়গা থেকে পশ্চিমবঙ্গের নানা কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং ব্যাপক হারে যে বিএলও ডিউটি দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি। এবং তার মধ্যে এই যে চাপানুতো চলছে, আমরা গতকাল শিক্ষক শিক্ষাকর্মী বিএলও ডিউটি বিরোধী যে প্রতিরোধ মঞ্চ
আমি নিজে মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির একজন জেলা সম্পাদক, কিন্তু আমরা এই প্রয়োজন মনে করে যে ব্যাপক হারে যে এভাবে ডিউটি আসছে, শিক্ষা ভেঙে পড়বে, আমরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ করে কিন্তু আমরা এই প্রতিরোধ মঞ্চ গড়ে তুলেছি। গতকাল আমরা সিইও দপ্তরে গিয়েছিলাম, সেখানে অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাস তিনি মহাশয় দীর্ঘক্ষণ আমাদের সাথে আলোচনা করেন। তিনি বলছেন যে প্রয়োজনে প্যারামিলিটারি ফোর্স দেওয়া হবে। আমরা বলেছি যে এই রকম প্রতিশ্রুতি আমরা মৌখিক প্রতিশ্রুতিতে হবে না, সুনির্দিষ্টভাবে লিখিত প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বিএলও ডিউটি করতে যারা বাধ্য হবেন তাদের কিন্তু সেই সিকিউরিটি দিতে হবে। আমার একটাই ছোট্ট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স কেন চাইছেন? আপনারা কি এই আশঙ্কা করছেন যে নিগৃহীত হতে পারে? প্যারামিলিটারি ফোর্স কি কোন ফোর্স দেবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরা যারা ডিউটি করতে বাধ্য হবে তাদের সর্বোচ্চ সিকিউরিটি, কারণ কে সিইও, কে ইআরও, কে অ্যাসিস্ট্যান্ট ইআরও, কে সুপারভাইজার, কে আধিকারিক, এটা কিন্তু একটা বুথের যিনি বাসিন্দা তিনি কিন্তু বুঝবেন না। বিএলও হচ্ছে সেই বুথের বাসিন্দা, গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, ফলে সে কিন্তু তাকে চেনে। সে যদি নামটা বাদ যায় তিনি কিন্তু তাকেই ধরবেন এবং যত নিয়ম টিয়ম যা আছে তার তোয়াক্কা তিনি কিন্তু করবেন না। এবং বর্তমানে আপনারা জানেন, আমরা দেখাবো মুখ্যমন্ত্রী বলেছেনও তাই, যে নাম বাদ গেলে বিএলওকে ধরবেন, বলবেন আমার গণতান্ত্রিক অধিকার। আমি এর বিতর্কে আসবো। অনেক ধন্যবাদ অনিমেষ বাবু। আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমি যাব। আমি এইখানে মোদ্দা কথা আপনারা যেটা শুনলেন, নজরুলদাকে আমি অনুরোধ করব পোডিয়ামে যেতে। একেবারে খুব স্পষ্ট করে একটা জিনিস আপনাদের খুব পরিষ্কার হয়ে গেল, যেটা অনিমেষ বাবু যেটা বলছেন তার দুটো অংশ আছে। এক হচ্ছে তারা মোটামুটি তিন দিকের চাপে পড়েছেন। একদিকে নির্বাচন কমিশন, এর আগে বিহারের ক্ষেত্রে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি যেটার কোনো তথ্য এখনও আমি পাইনি, কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য যে 53 জনকে নাকি জেলে ঢোকার ব্যবস্থা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, তার কারণ অফিসিয়াল ডেটা এখনও আমার হাতে নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে অবশ্যই বিএলওরা সরকার আগে থাকবে, আবার পরে সরকার চলে আসবে, আপনারা কর্তব্য পালন করুন। তার ভেতরে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেখছেন অনেকে, এবং নির্বাচন কমিশনের করা আইন, অর্থাৎ তিন দিকের বজ্র আঁটুনির মধ্যে তারা পড়েছেন। এবং তাদের বক্তব্য, সেটার দ্বিতীয় পার্টে আমি অবশ্যই আসব, সেটা হচ্ছে যে শিক্ষক হিসেবে তাদের প্রাথমিক যে কাজ, তাদের মূলগত যে কাজ, বেসিক যে ডিউটিস, সেটা হচ্ছে পঠন পাঠন, ছাত্রছাত্রীদের পড়ানো, সেইটা ব্যাপকভাবে ব্যাহত হবে। দেখুন, আমরা ইতিমধ্যেই দেখিয়েছি যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বোলপুরে অভিযোগ করেছেন যে এই যে 1000 জন বিএলও যাদের দিল্লিতে ট্রেনিং হলো, সে কথা নাকি ডিএমরা মুখ্যমন্ত্রীকে জানাননি, এমনকি মুখ্য সচিবকেও জানাননি। আমার মনে হয়েছে এটা মারাত্মক অভিযোগ। আমার এইখানে দুটো প্রশ্ন আছে। এক, নজরুলদার কাছে, যে আইনত জানানোটা বাধ্যতামূলক কিনা, তার কারণ ডিএমরাই এক একটা জেলার ক্ষেত্রে তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অর্থাৎ নির্বাচনের একেবারে পরিচালনার শীর্ষকর্তা বলা যায়। আর দুই হচ্ছে, প্রশাসনিক শৃঙ্খলা মেনে মুখ্য সচিবকে জানানো হয়নি, এটা আদৌ বাস্তবসম্মত কিনা, সত্যিই কি জানানো হয়নি, জানানো কি আবশ্যিক? নজরুল ইসলাম কি বলে? আমি যেহেতু আইনের কথাটা আপনি বললেন, আমি আইনটা কি আছে সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, মুখ্যমন্ত্রী যে একটা কথা বলেছেন যে ইলেকশনের আগে এবং পরে আমাদের অধীনেই থাকবে, শাসানি বোঝাই যাচ্ছে। কিন্তু উনি আরও একটা কথা বলেছেন যে ভোট যেদিন ঘোষণা করা হবে সেদিন থেকে ইলেকশন কমিশনের অধীনে থাকবে এই বিএলওরা। এটা একদমই ঠিক কথা নয়। আমি সেটা আইন আপনাকে পড়ে দিচ্ছি। আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বলে আমাদের দেশে একটা আইন আছে, তার 13cc ধারাটা আমি পড়ছি, আপনারা দয়া করে শুনুন। দি অফিসার্স রেফার টু ইন দিস পার্ট, আমি কাদের কাদের বলা হয়েছে আমি সেটা পরে বলছি, অ্যান্ড এনি আদার অফিসার অর স্টাফ এমপ্লয়েড ইন কানেকশনস উইথ দি প্রিপারেশন, রিভিশন and correction of electoral rolls for and the conduct of all employees and such officers and staff shall during that period be subject to the control, superintendence and discipline of the election commission. অর্থাৎ যেই বিএলওকে কাজে নিযুক্ত করা হলো সেই দিন থেকে
ধরে নেওয়া হবে যে তারা ইলেকশন কমিশনের ডেপুটেশন আছে এবং তাদের কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন, আপনি যে মামলা করার কথা বলছেন বা প্রসিডিংও করতে পারে, শুধু মামলা নয়, এটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বলছে, কোনো রকম সন্দেহ থাকা উচিত নয়। এরপরে আসুন যে আমাদের এখানে আমি শুধু সাধারণ লোকদের কথা বলবো না, এমনকি কিছু আইনজীবীরও ভুল ধারণা আছে যে আমাদের এখানে দুটো বডি আছে। দেখুন, চিফ ইলেকটোরাল অফিসার, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নিযুক্ত, আর একজন আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন, তার স্টেট ইলেকশন কমিশনার, ইনি গভর্নর দ্বারা নিযুক্ত। এই স্টেট ইলেকশন কমিশনার যে রাজীব সিনহা আছেন, এখন আপনারা জানেন, তার কিন্তু পার্লামেন্টারি ইলেকশন বা লেজিসলেটিভ ইলেকশনের কোনো রকম ক্ষমতা নেই একদম। আর যে সিইও আছেন তার অধীনে সব ইলেকশন অফিসাররা কাজ করেন, ইনি কিন্তু মুখ্যমন্ত্রীর অধীনে কোনো অবস্থায় কাজ করেন না। আমি কেন বলছি আপনি দেখুন, আপনি আসুন 13A-তে আপনারা বলছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা একথা কোথাও লেখা নাই, আমি পড়ে দেবো, আপনি দেখুন। না না, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে বলা আছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের এখানে স্টেট ইলেকশন কমিশন নয়, গভর্নমেন্টের একজন অফিসারকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নিযুক্ত করবেন। অর্থাৎ এখানে স্টেট ইলেকশন কমিশনের যেমন কোনো রোল নেই, রাজ্য সরকারের কোনো রোল নেই। আচ্ছা, এইখানে নজরুল, আমার পরের প্রশ্ন যেটা অ্যাকচুয়ালি অবিনাশবাবু তুলেছেন, সেটা হচ্ছে যে শিক্ষকদের ক্লাস যাতে হ্যাম্পার না হয়, সেক্ষেত্রে এটা কি আছে যে বিএলও শিক্ষক বা মানে অন্য পেশা থেকেও নেওয়া যায়? আমি বলছি, মানে আমি বলছি এর অল্টারনেটিভ কোনো রুট সংখ্যার বিচারে যদি ধরেন, কোয়ান্টিটির বিচারে থাকা সম্ভব? হ্যাঁ, থাকা সম্ভব। এই জন্যে কিরকম, যে ধরুন যে এই যে 13B যে ধারাটা আছে, সেখানে যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাকে বলা আছে তিনি গভর্নমেন্টের অফিসার হতে পারেন, লোকাল গভর্নমেন্টের অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসার হতে পারেন। কিন্তু যেই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসার বা রেজিস্ট্রেশন অফিসার তাকে সাহায্য করার জন্য যাদের নিয়োগ করবেন, তাদের গভর্নমেন্ট অফিসার হতে হবে, এটা বলা নাই। বলা আছে অনলি পার্সন, কথাটা ব্যবহার করা আছে। তাহলে তো শিক্ষকদের নিয়োগ আইনত নিয়োগ করা যাবে। আমি রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা কথাটা বলছি, এইটা যদি হয় তা আমি বলছি চিফ ইলেকটোরাল অফিসার সারা বছর ইলেকশনের কমিশনের অধীনে কাজ করে। আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাও হতে পারেন, কলকাতায় কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই, এখানে অন্য লোককে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নিযুক্ত করা হয়। ইলেকশন কমিশন যদি মনে করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বাদ দিয়ে অন্য লোককেও নিযুক্ত করতে পারেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও করতে পারেন, একই জেলায় একাধিক লোককে উনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করতে পারেন। আমি দ্রুত এখানে যাব যে কেন বিএলওরা তারা ভাবছেন, তারা মনে করছেন যে এটা শাঁখের করাতের পরিস্থিতি, কেন মনে করছেন যে তিন দিক থেকে একটা ত্রিমুখী চাপ, মানে সাঁড়াশি আক্রমণ দুটো দিকের হয়, ওরা বলছেন তিন দিকের চাপে তারা কার্যত বিপর্যস্ত। দেখুন, আমরা সিট দ্বারা বিক্রি করব না। উনি যদি এখন ওনার সমস্ত কর্মচারীদের নিজেদের চাকর মনে করেন, সেটা তো কিছু করণীয় নেই। একদিকে বিএলও বা বুথ লেভেল অফিসারদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। অন্যদিকে বিএলওরা ঠিকমতো কাজ না করলে খারাপ পরিণামের বিজেপির হুঁশিয়ারি। বিডিও এসডিওরা জেলে যাবে, এরপরে কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায়, ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে, তো রাজ্য সরকারের কিছু করতে হবে। এরই মধ্যে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন বলল, আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দেশ জুড়ে এসআইআর করার। বিএলও এবং বিএলও সুপারভাইজাররা আসন্ন এসআইআরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
তাই তাদের নিয়োগের বিষয়টি নিয়ে আগে থেকে যাবতীয় কাজ সেরে ফেলা হোক। নির্বাচন কমিশনের যা গাইডলাইন থাকবে সেই নিয়ম মেনেই কাজ করব। আমার মনে হয় এটা উস্কানিমূলক মন্তব্য ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন দুর্গাপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, বর্তমানে বিএলওর দায়িত্বপ্রাপ্ত চিরঞ্জিত ধীবর। তিনি লেখেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে এক কথায় অনুরোধের সুরে হুমকি দিয়েছেন যে আমরা যেন কোনো ভোটার তালিকার যেন কোনো নাম না বাদ দিই, তো এটা তো অস্বাভাবিক। আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে মৃত ভোটার থাকতে পারে, ভুয়ো ভোটার থাকতে পারে, এরকম আছে। আমরা সিট দ্বারা বিক্রি করব না। যদিও হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির জেরে বহু বিএলওই কার্যত নিরাপত্তার অভাব বোধ করছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সিকিউরিটির ব্যাপারটা না কনফার্ম হলে আমরা কিন্তু এই দায়িত্ব করব না। যখন ভোটার লিস্টে কারোর নাম বাদ যাবে এবং যদি তার জেনুইন কারণও থাকে, এবং সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিরা যেভাবে হুমকি দিতে আরম্ভ করেছে, বিবদমান গোষ্ঠীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে থেকেও চিফ ইলেকশন কমিশনে বলুন আর আপনাদের এই সিইও বলুন, এসব বায়বীয় বস্তু, ইআরও ডিইও এসব বায়বীয় বস্তু। লোক আগে দেখবে যে বুথ লেভেল অফিসার কে আছে এবং তাকে আগে ধরবে। সব মিলিয়ে গুরুদায়িত্ব পালন করার আগেই রাজনীতির চাপে হাঁসফাঁস অবস্থা বিএলওদের। রুমা পাল, গৌতম মণ্ডল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বুথ লেভেল অফিসারদের ধরার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন। আমি পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে 28শে জুলাই 2025 বোলপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোট আনকোট, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার। ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে রাজ্য সরকার, আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন যে আপনারা চাকরি করেন রাজ্য সরকারে। এর পরের দিন 29 তারিখ ইলামবাজারের যে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী বলেন বিএলওকে বলবেন কেন বাদ গেল জবাব দাও, অর্থাৎ সরাসরি বিএলওকে ধরার কথা বলছেন। বিএলওকে বলবেন কেন বাদ গেল জবাব দাও, আমি প্রকৃত ভোটার, আমার ভোট বাদ গেলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। প্রচ্ছন্ন হুঁশিয়ারি মনে করছেন অনেকে। কি বলেছিলেন দেখে নেব। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে আদর্শগত আক্রমণ করেই চলেছেন। এটা তবু রাজনীতির একেবারে চেনা ছকের মধ্যে পড়ে। বিশেষ করে ভারতবর্ষে বিরোধী দলগুলো আজ নয়, চিরকালই বেশ দেঁড়ে কষে নির্বাচন কমিশনকে আক্রমণ করে থাকে। কিন্তু বিএলও স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের সরকারের কর্মচারীদের দিনের পর দিন হুঁশিয়ারি দিচ্ছেন, এটা কি আদৌ গণতন্ত্রসম্মত? এটা যদি থ্রেট কালচার না হয়, আমার পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তীর কাছে যাব, তাহলে কোনটা থ্রেট কালচার? সুমন, আজকে এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমনের সব দর্শকের উদ্দেশ্যে আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো জয় বাংলা। জয় বাংলা শুনে অবাক হবেন না। আমি একজন রোহিঙ্গা, আমি আপনাকে বলছি না, আমি একজন রোহিঙ্গা, কারণ আমি বাংলা ভাষায় কথা বলি। আমি জানি না সুমন দে আপনিও আগামী দিন রোহিঙ্গা হবেন কিনা, কারণ আপনার চ্যানেলটিও বাংলা ভাষায় চালনা হয়। বাংলায় কথা বললে যেহেতু রোহিঙ্গা বলে আইডেন্টিফাই করা যাচ্ছে, তাই জন্য হয়তো আমিও রোহিঙ্গা। কিন্তু জয় বাংলা সব দর্শককে প্রথমে জানাই। দেখুন, এই যে এসআইআর নিয়ে কথাটা হচ্ছে, এসআইআর তো হয়, এসআইআর এর আগে বহুবার হয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে। এমনকি কদিন আগে যে কালীগঞ্জের বাই ইলেকশন হলো, সেখানেও 6000 নাম বাদ গিয়েছিল। যারা মৃত ভোটার তাদের নাম স্বাভাবিক প্রক্রিয়াতেই বাদ যায়, এটা ইলেকটোরাল রোল রিভিশনের একটা অঙ্গ। একদম সেটা নিয়ে সমস্যা ছিল না যদি এসআইআর এর মানেটা সত্যি সত্যি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থাকতো। সমস্যাটা হলো যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ক্যাটেগরিক্যালি বলেছেন, যে এসআইআর এর ফুল ফর্মটা একটু বদলে গেছে। এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং।
এসআইআর এর ফুল ফর্মটা এখানে বদলে যাওয়ায় সমস্যা হচ্ছে, কারণ সায়েন্টিফিক বললে কৌস্তব আইডেন্টিফাই করতে পারতো, ওটা আরো ভালো করতে পারতো, রিলেট করতে পারতো, ও উত্তর দেবে। কিন্তু আমি বলছি অরূপ, আমি তোমার প্রশ্নটা এসআইআর নিয়ে করিনি, আমি বলেছি যে সরকারি কর্মচারী ওই বিএলওদের কথা, আমি আসছি কেন পরপর তাদের হুঁশিয়ারির মুখে পড়তে হবে? কেন বলছি এই কথা, কারণ মুখ্যমন্ত্রী যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন কোনো ভোটার যদি এসে বলে যে আমার নাম কেন বাদ গেল, এটা তো মানুষের বেসিক রাইট। আমি একজন ভোটার, আমি তো বলছি না যে বাল্ক কেউ এসে রামশ্যাম যদু এসে বলবে যে ওর নাম কেন বাদ গেছে। মুখ্যমন্ত্রী এসে বলেছেন একজন ভোটার যদি দেখেন যে তার নাম, বিহারে যেটা করা হয়েছে সুমন, পরিযায়ী শ্রমিকদের ক্যাটেগরিক্যালি পরিযায়ী শ্রমিকদের 21 লক্ষ পরিযায়ী শ্রমিকদের অভিযোগ উঠেছে নাম বাদ গিয়েছে। পরিযায়ী শ্রমিক আপনি 7 দিন 15 দিনের নোটিশে সে কি করে আসবে? সে আসছে না মানে তার গণতান্ত্রিক অধিকার থাকবে না, তার নামটা বাদ দেওয়া হবে ডেলিভারেটলি। কেন বলছি তুমি যা বলছো কোনোটার সঙ্গেই যাচ্ছে না যে ভোটের আগে আমরা, ভোটের পরে আমরা, এই কথার মত না না, আমি শুভেন্দু বিএলওরা কি সরকারের, রাজ্য সরকারের তারা তো কর্মী, কিন্তু তাদের কাজটা তো করতে হবে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো ভোটারের নাম যেন বাদ না দেওয়া হয়, এটা তার গণতান্ত্রিক দাবি, একজন মানুষের বেসিক রাইট। বরং আমি বলবো এ রাজ্যের লিডার অফ অপোজিশন যেটা বলেছেন, যে বিএলওদের উদ্দেশ্য করে বলেছেন যে জেল খাটাবো, এ রাজ্যের লিডার অফ অপোজিশন বলছেন জেল খাটাবো। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়। কেন বলছি আশঙ্কার কথা সুমন, তিনি নির্বাচন কমিশনকে বলতেই পারেন, আমি তো শুরুই করলাম যে অত্যন্ত স্বাভাবিক দাবি, কোনো অসুবিধা নেই, কিন্তু বিএলওদের ধরে একটা পদ ধরে সরকারে আমরা থাকবো এবং আগেও থাকবো পরেও থাকবো, বাদ না যায় আপনারা বিএলওকে ধরুন, এটা কিন্তু আমি বলছি যে এই ব্যক্তি মানুষ বিএলওদের ইনসিকিউরিটির কারণ। ব্যক্তি মানুষ বিএলও না, বিএলও ব্যক্তি একদম সুমন পার্সোনাল ইজ পলিটিক্যাল। আমি আপনাকে দেখাচ্ছি একটু আগে, সম্ভবত আপনি চিরঞ্জিত ধীবরের বক্তব্যটা দেখাচ্ছিলেন তো, এই দেখুন চিরঞ্জিত ধীবর তিনি আবেদন করছেন সংঘের শাখায় নিত্য যান, এখানে সকল হিন্দু যেতে পারবেন, 1 ঘন্টা শাখাতে শাস্ত্রীয় ভারত মাতার প্রার্থনা হয় আরএসএস এর পতাকা নিয়ে। চিরঞ্জিত ধীবর যার বক্তব্য দেখালেন, আমি বলছি তো তোমার কি মনে হয় যে কোন সরকারি কর্মচারী তার ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূলের কথা বলে না? আমি আবারও বলছি গণতান্ত্রিক অধিকার, তৃণমূলের কর্মী সংগঠনের লোকেদের সবার উচিত সরকারি চাকরি ছেড়ে দেয়া বা বিএলও না হওয়া। সুমন আমাকে যদি বলতে অ্যালাউ না করেন তাহলে তো বলতে পারি সময়। আমি এবার হচ্ছে এই কথাটা তো আমরা একা বলছি না, স্বয়ং সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছে এসআইআর এর প্রসেস নিয়ে। এবং আপনি জানেন সুমন, ভারতবর্ষে প্রথমে ইসিআই দাবি করেছিল যে 98% ভোটারের কোনো অতিরিক্ত পরিচয়পত্র থাকবে না, এবং অদ্ভুতভাবে যে 4টি ডকুমেন্ট বেসিসে ভারতবর্ষের 98% বেশি মানুষ কভার আপ হয়, তার মধ্যে আধার কার্ড আছে 134 কোটির, এপিক আছে 91 কোটির, রেশন কার্ড আছে 80 কোটির, এবং মনরেগা জব কার্ড আছে 14 কোটির, অর্থাৎ মেজরিটি অফ দ্য পপুলেশন কভারড। এই সব তথ্য নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে। এক্স্যাক্টলি, সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করছে যখন, দুদিন পরে শুনানি। সুমন জাস্ট শেষ করতে দিন। কেন বলছি, কারণ শুভেন্দু অধিকারী টার্গেটটা বেঁধে দিচ্ছেন। কিভাবে টার্গেটটা বাঁধছেন দেখুন, বলে দিচ্ছে 1.25 ক্রোড়ের নাম বাদ দিতে হবে। টার্গেটটা বাঁধছে কে? টার্গেটটা তো বাঁধছে লিডার অফ অপোজিশন। আমরা শুভেন্দু অধিকারীকে এর আগে সিবিআই এর ডিরেক্টর হতে দেখেছি, ইডির ডিরেক্টর হতে দেখেছি, এখন ইলেকশন কমিশনার সুপার কমিশনার হয়েছে কিনা জানি না। কেন এই টার্গেটটা বাঁধছে সুমন দেখুন, ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে বিরোধী দল, তাদের সাথে তৃণমূলের ভোটের ডিফারেন্সটা প্রায় 70-80 লক্ষ। ওই জন্য টার্গেটটা, বেঞ্চমার্কটা সেট করে দেওয়া হচ্ছে 1 কোটির উপরে, যাতে এই নামটা বাদ গেলে বিজেপি হয়তো ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসবে। আমি শেষ করার আগে ওয়ান লাইনার, কেন আরো এই আশঙ্কার কথা, আমরা সকলেই জানি যে একজন মহানুভব, কে এই নামটা তুলেছেন আমরা জানি না, ওনার নাম হয়েছে ডগ বাবু, যার বাবার নাম কুত্তা বাবু এবং মায়ের নাম কুতিয়া দেবী। পাটনার থেকে তার সার্টিফিকেট হয়ে নাম উঠে গেছে, এবং তারপরে সেখানেই থামেনি, সোনালিকা ট্র্যাক্টর। এত আইরনিক্যালি তার মায়ের নাম হচ্ছে কার দেবী। কার মাথা থেকে যে এই মস্তিষ্ক প্রসূত উর্বর আইডিয়াগুলো বেরোচ্ছে, আজকে এটা গোটা এসআইআর প্রসেসটাকেই হাস্যকর জায়গায়। আমি অরূপের একটা অংশের সঙ্গে আমি পরবর্তী বক্তা রাজস্বীকে পরিয়ামে যেতে অনুরোধ করব। আমি একটা জায়গায় একমত হতে কোনো অসুবিধে নেই, সেটা হচ্ছে এসআইআর নিয়ে একাধিক রাজনৈতিক দল, একাধিক ব্যক্তি, প্রচুর প্রশ্ন আছে, এবং নিঃসন্দেহে নির্বাচন কমিশনের পরের পর সিদ্ধান্ত নিয়ে আমারও প্রশ্ন আছে, আমাদেরও প্রশ্ন আছে, তাতে অসুবিধে নেই। কিন্তু আমি বলছি এই গোটা দায়টা ব্যক্তি বিএলও যারা তাদের সরকারি ডিউটির পাশাপাশি বাড়তি দায়িত্ব নিয়ে প্রায় সপ্তাহে, যা অনিমেষবাবু হিসেব দিলেন, 7 দিন করে কাজ করছেন, সেখানে ব্যক্তি বিএলও এবং পদ বিএলওকে ধরে এই চাপ সৃষ্টির পিছনে কতটা গণতান্ত্রিকতা আছে, এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে। আমার পরের বক্তা রাজস্বী লাহিড়ী। কিন্তু আমার কথা হচ্ছে যে হুমকি দেওয়ার কথা হলো,
হুমকি দেওয়ার যদি প্রসঙ্গ হয় তাহলে রাজ্য বিজেপি কিন্তু একটুও পিছিয়ে নেই। বিরোধী দলনেতা প্রথম দিনই বলেছেন যে সত্যি মিথ্যে জানি না, আমরা সত্যি মিথ্যে জানি না। তিনি বলেছেন 53 জন বিএলও নাকি বিহারে ঠিকমতো কাজ করেননি বলে তাদের জেলে পোড়া হয়েছে। অর্থাৎ শাসক আর বিরোধী কার্যত পরিকল্পনা করে বিএলওদের চাপে রাখছে। কেউ চাকরির ভয় দেখাচ্ছে, কেউ জেলে ঢোকানোর ভয় দেখাচ্ছে। আমার বক্তব্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সরকারি কাজ করার জন্য এটা কি সঠিক পরিবেশ? রাজশ্রী কি বলে? শুভ সন্ধ্যা সুমনদা এবং এবিপি আনন্দ সকল দর্শক এবং গো প্যানেলিস্টদেরকে। আজ 15ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ, শুক্লা সপ্তমী, বিশুদ্ধ সিদ্ধান্ত বাঙালি পঞ্জিকা অনুসারে। জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ, জয় মা দুর্গা, রাধা গোবিন্দ, জয় মা কালী, জয় বাঙালি। এতেই যাই হোক, আজকে তুমি যে কথাটা বললে, একটু একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। এক জনৈক ব্যক্তি, তার ভদ্রলোকের নাম পলাশ অধিকারী, বয়স 42, মধ্যপ্রদেশে বাস। তিনি ধরা পড়লেন মধ্যপ্রদেশ পুলিশের জালে। মধ্যপ্রদেশ পুলিশ তাকে কোর্টে নিয়ে গেলেন। তিনি বাঙালি নাম, তাকে ধরা হয়েছে। তার বাবার নাম রমেশ অধিকারী, বাড়ি মালদা কাশিমপুর। তার কাছে বৈধ আধার, বৈধ ভোটার সমস্ত রকম কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও তাকে বলা হচ্ছে যে না, তিনি বাঙালি নন, তিনি একজন অবৈধ অনুপ্রবেশকারী। পলাশ অধিকারীর বাবা রমেশ অধিকারী, তার তথ্য ডিটেলস চেয়ে পাঠানো হলো। রমেশ বাবুর 4 ছেলে, সুব্রত, সৌমেন, পলাশ এবং রাহুল। রমেশবাবু 62 সালে জন্ম, 1984 সাল থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে যাচ্ছেন। তার 1 স্ত্রী এবং 4 ছেলে। তাও পুলিশ বলছেন যে না, উনি অবৈধ অনুপ্রবেশকারী। 2002 সালের SIR খোলা হলো, দেখা হলো রমেশবাবুর 2 ছেলে সুব্রত এবং সৌমেন। তাহলে পলাশ এবং রাহুল এই দুজন কে? রমেশবাবুর সাথে যোগাযোগ করা হলো এবং 2010 সালের রেকর্ড খোলা হলো। 2010 কিন্তু কিছুদিন আগের বইয়ের অঙ্ক হয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ, বিষয়টা আমরা বিষয়টা আমি বিষয়টা বলছি। এই আলটিমেটলি বেরিয়ে দেখা গেল রমেশবাবুর বিবাহ হয়েছে 1983 সালে, তার জ্যেষ্ঠ সন্তানের জন্ম 1985 সালে, তার সুব্রত এবং সৌমেনের জন্ম 1997। তাহলে দুজনের বয়স বর্তমানে একজনের 30, একজনের 28। এবং রমেশবাবুর সঙ্গে যখন যোগাযোগ করা হলো তখন উনি বললেন উনার 2টি ছেলে, উনার ওই পলাশ এবং রাহুল বলে উনার অন্য কোনো ছেলে নেই এবং গোটা গ্রাম চত্বরের কেউ জানে না। হারাধনের 10টি ছেলেকেই খুঁজে বের করে বেনজল মুক্ত করার তালিকাটাকে ক্লিন করার দায়িত্ব তো এই বিএলওদের। আমি বলছি তাদের কাজের পরিবেশ দেয়া হবে না কেন? কাজের পরিবেশ, এটাই হচ্ছে কথা। এবং যে কারণে 28শে জুলাই অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসার তিনি নোটিশ ইস্যু জারি করেছেন, চেকিং দ্য ডিসপোজাল অফ ফর্ম 16। যে ফর্ম 16-এর 1% স্যাম্পল নিয়ে দেখা গিয়েছে, ফর্ম 6-এর মাফ করবেন, 1% স্যাম্পল নিয়ে দেখা গেছে কি ম্যাসিভ হারে দুর্নীতি হয়েছে। যে ডেটা এন্ট্রি অপারেটরস থেকে আরম্ভ করে বেসিক লোকজনদেরকে, মানে যারা সরকারি কর্মচারী নয়, ক্যাজুয়াল স্টাফ, ক্যাজুয়াল ওয়ার্কারদেরকে দিয়ে কাজ করিয়ে কিভাবে ইলেকটোরাল মানে লিস্টের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী উল্টোপাল্টা নাম। তুমি বুঝতে পারছো সুমনদা, এখানে হয়তো যাদের কালকে তুমি দেখবে ভোটার লিস্ট খুলে মালদাতে সুমনদের আরো 4-5টা ছেলে হয়ে গেছে, কি সুমনদের হয়তো আরো 4-5টা ভাইও হয়ে গেছে, আমারও ভাই হয়ে যেতে পারে, আরো দাদা ভাই বোন আরো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বিশ্বনাথ দ্বারা হতে পারে, আমরা কেউ জানি না। কিন্তু বাকিটা বাদ দিলে কেন, যে নতুন বাবা মাও পেতে পারি, নতুন বাবা মাও পেতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক যেরকম আলিপুর চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম হচ্ছে অনুপ্রেরণায়, তেমনি আমাদেরও ভাই বোন, বাবা, কাকা, দাদা, জ্যাঠা, ঠাকুরদা, ঠাকুমা সব তৈরি হয়ে যাচ্ছে অনুপ্রেরণার ঠেলায়। তো এই অনুপ্রেরণার ঠেলাটাকে তো কন্ট্রোল করতে হবে। তার জন্য যদি কেউ বলে উনাদেরকে কাউকে ভাবতে হবে না, বিএলওদেরকে, উনারা আইনের পথে চলবেন, যেটা আইন, যেটা ন্যায্য। অনুপ্রেরণা কন্ট্রোল করতে গিয়ে তো বিএলও কন্ট্রোল করছো তোমরা। আমরা বিএলও কোথায় কন্ট্রোল করছি? আমরা পরিষ্কার বলছি আপনারা নাই লাইনে না, আইনের হাতে, আইনের লাইনে আসুন আর কি, আইনের লাইনে আসুন। আপনারা তৃণমূলের পঞ্চায়েত এবং তৃণমূলের কাউন্সিলরদের দেওয়া ফেক সার্টিফিকেটে তাদের ডোমিসাইল সার্টিফিকেট ঢুকিয়ে দিয়ে তাদের এই কাজটা করবেন না। হ্যাঁ, আমি বলছি যে প্রাথমিক তারিখ
জয়ধ্বনি আর এই কেসি নাগের অঙ্ক বইয়ের অঙ্কটা আরেকটু আগে করলে আরো ইন্টারেস্টিং হতে পারত। আমি একটা জিনিস জানতে চাই, অনুপ্রেরণা নিয়ে অনেক কথা বলে আমি জানি না গতকালকে কোন অনুপ্রেরণায় কার্গিল যুদ্ধের বীর যোদ্ধা 1999-এর ল্যান্স নায়ক হাকিমউদ্দিন শেখ তার পুনের বাড়িতে চড়াও হয়ে তাকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং বলা হয় জয় শ্রীরাম বলতে, সারা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসেছে। আগের দিন দেখেছি তৃণমূল কংগ্রেসের ভবনে যে ভদ্রমহিলাকে অত্যাচারিত হয়েছে, বাঙালি অত্যাচারিত হয়েছে বলে একদিকে কুণাল ঘোষ এবং একদিকে ফিরাদ ববি হাকিম আলোচনা করছেন। যখন তাকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি, বাড়ি কি, উনি ডান দিক বাঁ দিক জিজ্ঞাসা করছেন আমার নামটা কি, আমার বাড়িটা কোথায়। পরিষ্কার দেখতে পাওয়া গিয়েছে। নাম জিজ্ঞাসা করলে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তার কৌস্তবদাকে জিজ্ঞাসা করবো না, অরুণদাকে জিজ্ঞাসা করবো না আমার নামটা কি, আমার বাড়িটা কোথায়। তো এই যে ঘটনাগুলো দিনের পর দিন, এর আগে কি বললো ওই যে মহারাষ্ট্রে মারা গিয়েছে বাঙালি মারা গিয়েছে, পরকীয়া করার জন্য মারা গিয়েছে, হয়ে গেল বাঙালি মারা গিয়েছে। কিন্তু আমি এখানে বলছি যে এই তর্ক বিতর্ক এসআইআর নিয়ে একেবারে আইনি লড়াই এসব তো চলবেই, কিন্তু বিএলওদের কাজটা আমাদের এই গণতন্ত্রে, আমাদের এই ভারতীয় গণতন্ত্রের স্ট্রাকচার মানলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। লোকে বলছে যে সেই কারণেই তো যাতে তারা লাইনে থাকেন, কোট আনকোট লাইনে থাকেন, সেই জন্য সব পক্ষ থেকে এই বাড়তি অতিরিক্ত অন্যায্য এবং অগণতান্ত্রিক চাপটা বিএলওদের ওপর দেয়া হচ্ছে। ঠিক কতটা গুরুত্বপূর্ণ বিএলওদের কাজটা দেখুন। তাঁরা সরকারি কর্মচারী কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, রাজনীতির সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসে পড়েছেন তারা। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার পর কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম বাদ যাবে তা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই বিএলওদের। যাবতীয় নথি খতিয়ে দেখবেন তারাই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকবেন। তাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখা, ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন হয় তাদের হাত দিয়েই। এনকোয়ারির পর পুরো তথ্য তারা পাঠিয়ে দেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। বিএলওদের দেওয়া তথ্য সঠিক কিনা যাচাই করেন ইআরও। বিএলওদের নিয়োগ প্রক্রিয়া হয় নির্দিষ্ট নিয়ম মেনে। জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকের অনুমোদনের ভিত্তিতে বিএলওদের নিয়োগ করেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই নিয়োগের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু নিয়ম। জনপ্রতিনিধিত্ব আইন 1950 অনুযায়ী বিএলও হিসেবে নিয়োগ করা হয় রাজ্য সরকারের গ্রুপ সি কর্মীদের। যদি কোনো এলাকায় রাজ্য সরকারের গ্রুপ সি কর্মী না পাওয়া যায় তবে সেখানে বিএলও হিসেবে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক কর্মী বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেক্ষেত্রে সিইওর কাছে নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট জমা দিতে হয় ইআরওকে। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু না হলেও ইতিমধ্যেই বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির গলাতেও চড়া সুর। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। মনোজ পন্থ তাকে 13CC স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। শাসক বিরোধীদের প্রচ্ছন্ন চাপ, অন্যদিকে নির্বাচন কমিশনেরও আইন মেনে কাজ না করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। এর মাঝে পড়ে বিএলওদের এখন কার্যত ত্রাহি ত্রাহি রব। চাপ তো আসবেই, এবারে বিএলওদের মনে হচ্ছে চাপ আসবে। এই যে ঠান্ডা মাথায় একটা থ্রেট, এটা কি আমরা মানে বুঝি না? আমি চাইছি নির্বাচন কমিশন কিন্তু এই দায়বদ্ধতা মেনে নিয়ে তিনি আমাদের সিকিউরিটি দেবেন। যত লোক মারা গেছে তাদেরও নাম থাকবে, যারা বাসস্থান পাল্টে অন্য জায়গায় চলে গেছেন তাদেরও নাম দু জায়গায় থাকবে, এবং যারা কাগজ প্রমাণ করতে পারবে না যে তারা ভারতবাসী তাদেরও নাম থাকবে। কেন এই কথাটা আসবেই কেন? উনি বলবেন যে সঠিকভাবে তথ্য তুলে আনুন, ওনার কাছ থেকে তো আমরা এই কথাই আশা করব। এই প্রেক্ষাপটে কি বলছেন প্রাক্তন আমলারা? বুথ লেভেল অফিসার ছাড়া আমাদের ভোটার তালিকার সংশোধন করা যায় না। কোনো রকমের প্রেশার সৃষ্টি করা বা বিএলওদের বলা যে ফিরে আসবে তো রাজ্য সরকারে, তখন দেখা যাবে, এসে শুনছি আমি বলেছে, যদি বলে থাকে এটা একেবারে মানে ঠিক উপযুক্ত নয়। বিএলওকে ট্রেনিং থেকে আটকানো যায় না। বিএলওকে যদি কোনো সরকার বলে যে তোমরা ট্রেনিংয়ে যাবে না, সে সরকার বেআইনি কাজ করবে।
নির্বাচন কমিশন সূত্রে দাবি বিএলওদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে, তবে বিএলওরা আইন না মেনে কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে। কমিশনের নির্দেশ না মানলে বিএলওদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে 3 বছরের কারাদণ্ড ও সর্বনিম্ন সাজা হিসেবে জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড হতে পারে। রুমা পাল, সুদীপ চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, আমি ঠিক উল্টো দিক থেকে কৌস্তবের কাছে আসবো যে এ রাজ্যে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ বামফ্রন্ট সরকার ছিল 2002 সালে, তখনও তো এসআইআর হয়েছিল। এসআইআর হওয়ার আগে আমি খুব কৌতূহল নিয়ে দেখছিলাম ডেটাটা, এসআইআর হওয়ার আগে নাম ছিল 4,86,00,000 ভোটারে। এসআইআর হওয়ার পরে সেটা হলো 4,58,00,000, অর্থাৎ 2002 সালে 2000 নয় 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। কিন্তু তারপরও কৌস্তবদের সেরা দুটো ফলাফল হয়েছিল 2004-এর লোকসভা এবং 2006-এর বিধানসভা নির্বাচন, দুটোই কিন্তু এসআইআর হওয়ার পরে। আমি কৌস্তবের কাছে এটাই প্রশ্ন করব যে কই তখন তো এসআইআর-এর বিরুদ্ধে কোনো উত্তাল প্রতিবাদ চোখে পড়েনি। আমি শুরুতে বলবো যে অনিমেষবাবু বিএলও হিসেবে এসেছেন, উনি 3 দিকের চাপের কথা বলছেন। হ্যাঁ, তোমরাও আছো মানে চতুর্মুখী। না, শুনুন প্রথম বিজেপি, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর আবার ইসিআই। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম গ্রিন রুমে, আপনি চাকরি কবে পেয়েছেন? 2010 সালে এসএসসি পেয়েছে। এইটা চাপ মুক্ত আর কি, এইটা এখন আগে লোকে জিজ্ঞেস করে আর কি, বিএলও কোন সময় চাকরি আর কি। যাই হোক, আমি বলবো যে মুখ্যমন্ত্রী প্রথম যেদিন যে কথাটা বলেছেন, মারাত্মক কথা, একটা নামও বাদ পড়বে না। ভাইপো একই কথা বলেছে, একটা নামও বাদ যাবে না। আজকে খানিকটা চেঞ্জ করেছেন উনি, চেঞ্জ করে বলছেন জেনুইন নাম বাদ যাবে না। আচ্ছা, জেনুইন নাম একটাও নাম বাদ যাবে না কেন উনি বলছেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী ডেড, পার্মানেন্ট লেফট, নো ট্রেস, শিফটেড, ডবল এন্ট্রি নাম যদি বাদ যায়, তাহলে পুকুর বোঝাও, বাড়ি বানাও কমিটি কী করবে? হ্যাঁ, প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ, এই বাহিনী কী করবে? প্রক্সি দেবে কী করে? দ্বিজেনবাবুরা ভোট দেবে কী করে? আমি তো বলছি সুমনদা, আমি আগেও বলেছি, বাংলা আর বিহারকে এক করলে চলবে না। বিহারে অন্যরকম সিচুয়েশন, বাংলায় অন্যরকম সিচুয়েশন। আমি বলছি ডেড ভোটার সুমনদা, শুধু কলকাতা জেলায় 4000 বুথে 22,000 ডেড ভোটার, 2000 ভোটারের নামও বাদ যায়নি। ব্যাপক ডবল এন্ট্রি আছে। এসআইআর একটা সামগ্রিক প্রক্রিয়া। আজকে তৃণমূল বিজেপি যা আরম্ভ করেছে, শুভেন্দুও বলছে বিএলওদের জেল হয়ে যাবে। আচ্ছা, একটা কথা কেউ বলছে না, শুধু বিএলওরা তো নির্বাচন করে না, বিএলএ আছে তো, তৃণমূলের বিএলএ আছে, আমাদের বিএলএ আছে, বিজেপির বিএলএ আছে। বিএলওদের সাথে বিএলএরা একসাথে মিলে সিদ্ধান্ত না, এরকমও হয়েছে। ধরুন আমাদের বিএলএ বুথ লেভেল এজেন্ট, সে বলেছে অমৃত, বাড়ির থেকে আমরা ডেথ সার্টিফিকেট পাইনি। তৃণমূলের বিএলএ বলছে না আমি জানি না, সে জানে কিন্তু মৃত। তৃণমূলের এজেন্ট সে বলছে না আমি তো জানি না, ডেথ সার্টিফিকেট যখন জমা দিচ্ছে না নাম বাদ দেওয়া যাবে না। ঠিক এইরকমভাবেই কিন্তু দ্বিজেনবাবুরা বারবার ভোট দিয়ে গেছে। এর সাথে আমি বলবো বিহারের কথা। বিহারে আউটস্ট্যান্ডিং সিচুয়েশন হয়েছে, দেখেছেন আপনারা, যে একেবারে পরিকল্পিত উপায়ে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, গরিব মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে আমি একটা সুমনদা বলছি, গোটা রাজ্যের মানুষ আশঙ্কিত তৃণমূল আর বিজেপির এই বাইনারিতে। রাজ্যের মানুষ আশঙ্কিত। সবাই কি জিজ্ঞেস করছে জানেন এখন, যে 2002 সালের আগে, 98 সালের আগে আমার ভোটার লিস্টের নাম আছে, আমি জানতে পারবো কোথায়? এসব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতিদিনের রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, ডিএ, প্যারা টিচারদের মাইনে, চাকরি, 3 লাখ ছেলে মেয়ে মাত্র ভর্তি হয়েছে, 9 লাখ সিট, স্কুলে কলেজে কাজ নেই, চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। আমি তো এবিপি আনন্দকে বলবো, সুমনদাটা পুজো করো, 1,10,000 টাকা পাবে। আমি তো বলছি যে আমার দলের কথা না, আমার ব্যক্তিগত কথা, আমার তো চাঁদা দেওয়া উচিত নয়। চাঁদা দেবো কেন? 2বার করে চাঁদা দেবো কেন? রাজ্যের মানুষ 1,10,000 টাকা দেবে, তুমি প্যারা টিচারদের মাইনে বাড়াবে না, তুমি আইসিডিএস কর্মীদের মাইনে বাড়াবে না। আমি বলছি আমাদের পুজো, আমাদের ঈশ্বর হচ্ছেন আমাদের দর্শক, আলাদা পুজোর দরকার নেই। আমি কৌস্তব তোমায় যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে কি ব্যাপারটা এই, মানে আমি যদি খুব সহজ করে তোমার প্রথম অংশটা সাম আপ করি, যে বিহারে তোমরা এসআইআর চাও না কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর চাও, মানে বিহারে এসআইআর এর তোমরা বিপক্ষে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে, তাই কি? না, পরিষ্কার দা সুমনদা, আমি প্রথম থেকেই কথা বলেছি, আমি আগের দিনের কথা বলেছি যে এসআইআর একটা কন্টিনিউয়াস প্রসেস, মানুষকে বিভ্রান্ত করা না, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেওয়া না। মহারাষ্ট্রে কি করেছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, একই রকম ভাবে তৃণমূল নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আমি বলছি, আমি শুধু 2002 আর 2025-কে পাশাপাশি রাখছি। 2002-তে তো 28 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। আমি তো বলছি পশ্চিমবাংলায় অন্তত 50 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিতে হবে। বিজেপিকে দায় নিতে হবে তো, কি করে ইনফিল্ট্রেশন হচ্ছে? আমি সেটাই তো বলছি যে তুমি পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে কিন্তু বিহারে এসআইআর এর বিপক্ষে। বিহারে এসআইআর 3 দিনে ঘটনা ঘটেছে। বিহারের আগেও এসআইআর হয়েছে সুমনদা। 2002 সালে এসআইআর শুরু হয়েছিল, 2005 সালে লিস্ট বেরিয়েছে।
2005 সালে লিস্ট বেরিয়েছে আর এক মাসের মধ্যে কৌস্তবের বক্তব্য খুব পরিষ্কার যে বিহারে অস্বাভাবিক দ্রুততায় অত্যন্ত কম সময়ে এসআইআর হয়েছে, তা নিয়ে একেবারে পদ্ধতিগত বহু প্রশ্ন উঠেছে, ওরাও তুলেছে, বাকি দেশের অন্যান্যরাও তুলেছে। অর্থাৎ কৌস্তব বিহারে এসআইআর এর বিপক্ষে এবং পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত বলে কৌস্তবরা মনে করছে। আমি সিপিএম একটা অদ্ভুত প্রাণী, কেন এই কারণে বলছি, বিহারে যেরকম এসআইআর উদাহরণ দিলেন, আরেকটা উদাহরণ আছে, এরা পশ্চিমবঙ্গে এনআরসি বিরোধী, আসামে এনআরসি চায়। সিপিএম অফিসিয়ালি ঘোষিতভাবে চায় এবং মিছিল করে, সমস্ত ছবি সহ চাইলে দেখিয়ে দেবো আপনাদের দর্শকদের। দ্বিতীয়ত প্রাণী বলেছে, দ্বিতীয়ত ওর গায়ে লাগবে দ্বিতীয়ত যে উদাহরণ আপনি বললেন সুমন 2004-এর, একদম সঠিকভাবে বলেছেন। আমার এখনো মনে পড়ছে ইলেকশন কমিশন ওই বিহার ক্যাডারের একজন আইএএস কে ডিপ্লয় করেছিলেন স্পেশাল অবজারভার হিসেবে। আমানুল্লাহ ভদ্রলোকের নাম, তার ছত্রে, এই যে বলছেন না মৃত ভোটার এসে ভোট দিয়ে যায়, কিভাবে ছত্রে ছত্রে মৃত ভোটাররা ভোট দিয়ে যায়, আফজল আমানুল্লাহ রিপোর্টটা এখনো ইন্টারনেট সার্চ করলে যে কেউ পাবে। 2004-এর নির্বাচন কিভাবে প্রহসনে পরিণত করেছিল এই সিপিএম। আমি আবার বললাম 2004 সালের নির্বাচনের পর দেখেছেন যে আমরা রমরমিয়ে জিতেছি। 2004 সাল শুধু নয়, একের পর এক নির্বাচনে কেজরিওয়ালের কথা মনে আছে, স্পেশাল অবজারভার নিয়ে আসা হয়েছিল, আমাদের কোনো আপত্তি হয়নি, পোস্ট ক্রিয়েট হয়েছিল। আমি তো বলছি অথচ মীরা পান্ডের ভূমিকা কি? আচ্ছা বিএলওতে রাজকুমার বাবুকে আপনার মনে আছে, আপনি শো করেছিলেন, আমি ছিলাম। আমানুল্লাহ রিপোর্ট নিয়ে কোনো কথা বলতে পারলাম না। কি কিসের বিহারে আসামে এনআরসি চাই কি চাই না? কৌস্তব এখানে বলুন ও আসামে এনআরসির পক্ষে না বিপক্ষে? আরেকদিন একটা আলোচনা হবে, আসামে কেন আরেকদিন আমি বলবো আসামে এনআরসি চাই মিছিল তোমার কি ভূমিকা না ছিল? তুমি এই যে দ্বন্দ্বটা আপনারা দেখছেন, এটা কি কোথাও শাসক আর বিরোধী চিরন্তন দ্বন্দ্ব? আমার মনে আছে অনিল বিশ্বাস প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে অবজারভাররা কেন ছবি তুলবে, অবজারভাররা কেন এইভাবে, কোন আইনি ভিত্তিতে তারা এই কাজ করছে। শাসক যখন শাসক দল ক্ষমতায় যারা থাকে তারা নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপকে প্রশ্নচিহ্নের মুখে রাখে, আর বিরোধী তারা একেবারে হাত তুলে সমর্থন করে। আমি বলছি সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা বা না থাকা, সেইটা রাজনৈতিক অবস্থান একেবারে ওলটপালট হয়ে যেতে দেখেছি, একবার নয় বারবার। কিছু বলছিলেন? দুজনের জবাবটা দিচ্ছি। প্রথম একটা হচ্ছে যেটা অরূপদা বললেন, টার্গেট শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছেন 1,25,00,000। আর একটা হচ্ছে 2002 সালের এসআইআর। 2002 সালের এসআইআর বিপুল ভোটে 2004 সালে বামফ্রন্ট জিতল, ইউপিএ 1 গভর্নমেন্ট। সেই ইউপিএ 1 গভর্নমেন্টেরই কিন্তু এমওএস হোম শ্রীপ্রকাশ জয়সওয়াল রাজ্যসভায় দাঁড়িয়ে বললেন 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে, এবং তারপরে উনি সেটাকে কি রেকটিফাই করলেন যে এটা হচ্ছে অ্যাজ অন 2001 ডেটা। আগের দিনও আমাদের এই কথাটা বলা হয়েছে। তো এবার এরা কিন্তু সেদিনকে বাদ যায়নি। তথ্যের অপলাপ হলো, এক হচ্ছে যে এটা 2000 তুমি কার বললেন, শ্রীপ্রকাশ জয়সওয়াল, তিনি পরিষ্কার 2001 সালের 31শে ডিসেম্বর অবধি পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এবং তারপরে প্রশ্নের জবাবে তারপরে সেই ডেটা থেকে তিনি মানে এক সম্পূর্ণ ইউটার্ন করে বলেন যে বিনা ভেরিফিকেশনে আমি বলেছিলাম, অর্থাৎ এই ডেটার কোনো ভ্যালিডিটি নেই। এবং তারপরে বরঞ্চ তুমি কিরণ রিজিজুর কথা বলতে পারো যে 2016 সালে দাঁড়িয়ে ওই রাজ্যসভার ফ্লোরে তিনি যখন বলছেন যে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী। 8ই জুলাই এনডিএর তৎকালীন শরিক মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এমপি পশ্চিমবঙ্গ থেকে, তিনি চরণজিৎ সিং এর আবার একই পুরনো তথ্য দিতে হয়, সেটা হচ্ছে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আছে না নেই, অর্থাৎ শাসক না বিরোধী, তাতে রাজনৈতিক অবস্থানের পরিবর্তন হয়, ঠিক যেমন তৃণমূল কংগ্রেসেরও হয়েছে। উদাহরণ, দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এরই মধ্যে এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। জেনে রাখবেন, এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে, আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। পাল্টা বিজেপি মনে করিয়ে দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই তো বিরোধী আসনে থাকাকালীন বারবার ভোটার তালিকায় অস্বচ্ছতার অভিযোগ করতেন, ভুতুরে ভোটার বাদ দেওয়ার দাবি জানাতেন। সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 21শে জুলাইয়ের আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৎকালীন যুব কংগ্রেসের 13 জনের মৃত্যু হয়েছিল। তাহলে আজ ক্ষমতায় থাকাকালীন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিরোধিতা করছেন কেন? প্রশ্ন বিজেপির। এতটা এখন অসহায় হয়ে পড়েছে,
এখন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার কাজ শুরু করেছে। এ তো সবে শুরু, এরপরে দেখবেন আপনি কিভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে গালিগালাজ করতে শুরু করবে। এটাই ওনার নীতি, এটাই ওনার ভবিষ্যৎ এবং অতীতের রণকৌশল। আজ ভোটার তালিকার বিশেষ সংশোধনের অন্যতম কারণ হিসেবে বিজেপি ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের হটানোর প্রসঙ্গ তুলে ধরছে। বাম আমলে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই সরব হয়ে 2005 সালে লোকসভার স্পিকারের আসন লক্ষ্য করে কাগজ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই ভোটার লিস্ট আপনারা দেখেছেন, একটা এপিক কার্ডের নাম্বারে 500টা ভোটার। কেন বাংলা এই জিনিস হবে? তাই নানা মহলে প্রশ্ন উঠছে, বিরোধী থেকে শাসক হয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান পাল্টে গেল? ভোটার তালিকায় অ্যাভারেজে 20-25 জন মৃত মানুষের নাম, অ্যাভারেজে ওইরকম 15, 20, 25, 30 এমন মানুষ যাকে কেউ চেনে না, ভুতুরে ভোট এবং জেনুইন ভোটারের নাম নেই। এক একটা বুথে গড়পড়তা 40, 50, 60, 65 জন করে এরকমের তালগোল রয়েছে। তো কারেকশন তো করতেই হবে, সেই কারণে তো রিভিশন। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। বুথ লেভেল এজেন্ট তাদের সমপরিমাণ অধিকার বা দায়িত্ব বিএলওদের মতনই, যে একটা বুথের কোন নাম নতুন করে ঢুকলো, কোন নাম বেরোলো, তার সরজমিনে তদন্ত, যেটা বলা হচ্ছে ভেরিফিকেশন। বলা হচ্ছে কি ম্যানুয়ালে, উইদাউট প্রপার ভেরিফিকেশন একটা নামও নতুন ঢোকানো যাবে না, কিংবা একটা নামও বাদ দেওয়া যাবে না। এই রাজনৈতিক তরজার মধ্যেই প্রত্যেকের দাবি, একজনও অনুপ্রবেশকারী যেন ভোট দিতে না পারে, আবার একজনও প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। ঝিলম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই দাবিতে কোনো অসুবিধে নেই, কিন্তু বক্তব্য হচ্ছে যে গিলোটিনে কেন বিএলওদের মাথাটাকে রাখা হবে। দেখুন, বিএলওদের যে এই আশঙ্কা, এই হুমকি হুঁশিয়ারি নিয়ে তারা অ্যান্টিসিপেশন করছেন, সেটাকে কিন্তু ভিত্তিহীন বলা যাবে না। এর আগে আমরা তো দেখেছি যে নিরপেক্ষভাবে কাজ করা পুলিশ অফিসারদের নির্বাচনের পর এই সরকার ফিরে এসে কি করতে পারে। নজিরবিহীনভাবে কলকাতা পুলিশের একঝাঁক অফিসারকে রাজ্য পুলিশের দায়িত্বে পাঠানো হয়েছিল। বিএলওদের রাজ্যে হুঁশিয়ারি দেয়া হচ্ছে। একইভাবে 2021 সালের 6 এপ্রিল পুলিশের একাংশকে মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, দেখাবো। ইলেকশনের সময় পুলিশ পুরো বিজেপি হয়ে যায়, ছোট পুলিশদের কোনো দোষ নেই, পুলিশের নেতারা এসব করে। আর অনেকেই এখন আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে। আমি কালকে আরামবাগ দেখে নিয়েছি, আরামবাগের ওসি রোলও আমি দেখে নিয়েছি। সুতরাং আমরাও কিন্তু লক্ষ্য রাখবো কে কি করছেন না করছেন। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়দা, এরপর এই অনিমেষ বাবুরা, বিএলওরা যদি ভাবেন যে একেবারে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেছেন যে ভুলে যাবেন না আপনারা রাজ্য সরকারের কর্মচারী এবং নির্বাচন কমিশনের আগে এবং পরে আমাদের সরকারই থাকবে, তো তাদের ধরা যাক যে তর্কের খাতিরে এমন কোনো সিদ্ধান্ত, নাম তালিকা থেকে বাদ যাওয়া, যেটা রাজ্য সরকার বা শাসক দলের পছন্দ হবে না, তাদের ভয়টাকে কি অমূলক বলা যাবে? দেখুন, মানে মূল যে বিষয়টা হচ্ছে, সরকারি কর্মচারী যারা কাজ করবেন তারা তো নির্বিঘ্নে কাজ করতে পারবেন কিনা, এই নিয়ে একটা গভীর প্রশ্নচিহ্নের মুখে আমরা একেবারে দাঁড়িয়ে পড়েছি। এবং সরকারি চাকরি নিয়েই এত গণ্ডগোল। এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন যে ভোটের আগে পুলিশ বিজেপি হয়ে যায়, তারপর বিজেপি বলে তৃণমূলকে ভোট দাও, সেই জন্য তৃণমূল সামনের নির্বাচনে 270টা আসন পাবে। এই ঘটনাগুলো তো আমরা দেখেই আসছি প্রত্যেকটা নির্বাচনে আর কি। এখন আমি ভাবছিলাম যেটা অনিমেষবাবুকে বলবো আর কি, সেটা হচ্ছে অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন আমার 9 ছেলে, এখন আবার গিন্নিও গণ্ডগোল হয়ে যেতে পারে ভোটার লিস্টে আর কি। সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। ভয় পাচ্ছেন কেন? আপনারা মিথ্যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনারা যাবেন। এবং সত্যিই তো আপনি যদি ধরেন আর কি যে আমাদের রাজ্য যেটা আপেক্ষিকতাবাদের ওপর চলছে, সেখানে যারা মৃত তারা একটা কোনো সময় তো কোনো একটা টাইম ফ্রেমে তো জীবিত ছিলেন। ফলে আপনাদের এত চিন্তার কারণ কি? যদি কেউ এসে বলে যে আমি মারা গেছি কিন্তু এই আমার ডেথ সার্টিফিকেট, কিন্তু আমার নামটা রেখে দিন, আপনারা ভয় পেয়ে রেখে দেবেন। আর ভয় না পেলে তখন যে মুশকিলটা হবে সেটা হচ্ছে, তখন কিন্তু আপনারা গণতন্ত্র রক্ষার লড়াইটা করছেন, এবং সেই লড়াইতে অবশ্যই দায়িত্ব রাষ্ট্রের, সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারের, আপনাদের সুরক্ষা দেয়া। এবং এই সুরক্ষা দিতে আপনারা যখন আন্দোলন করছেন, তার মানে আপনারা মনে করছেন যে কোনো একটা সরকার, কোনো একটা রাষ্ট্র ব্যবস্থা
ব্যর্থ হতে পারে। আসলে মূল জায়গাটা আপনারা মনে করছেন, সেজন্য তো আপনারা বলছেন একদম ব্যর্থ হয়েছে, আমরা দেখেছি এই ধরনের ঘটনা। তাহলে প্রিসাইডিং অফিসার মানে ডিউটিরত অবস্থায় এখনো শুরু হয়নি এবং ইলেকশন কমিশন ব্যর্থ হয়েছে। এই জায়গাটাতেই তো বারবার করে প্রসঙ্গ যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই যে বর্ণমালা সমেত অরূপবাবু রোহিঙ্গার কথা বললেন। আমি রোহিঙ্গা নই, সত্যি আমি রোহিঙ্গা নই, কিন্তু ব্রহ্মদেশ থেকে বিধাননগর আসতে যতটা সময় লাগে আমার বিধাননগর থেকে আজকে আপনার স্টুডিওতে ইস্টার্ন বাইপাসে আসতে ঠিক ততটাই সময় লেগেছে আর কি। ফলে এই যে নাগরিক পরিষেবার জায়গা থেকে একটা বিপুল সমস্যা, বারবার করে রাজস্বী যে কথাটা বললো কেসিনাগের অঙ্কের কথা, তৈলাক্ত বাঁশে বাঁদর ওঠানামা করতে করতে কতটা উঠলো কতটা নামলো এটা বোঝার বদলে আমরা দিনের শেষে দেখলাম 2 পূর্ণ 3-এর সাথী বাঁদর। এই ধরনের উত্তর এসে যাচ্ছে আমাদের রাজনীতির কাছ থেকে। ফলে আমাদের যে মূল কথাটা সেটা হচ্ছে দুটি শব্দ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, বিএলও বুথ লেভেল অফিসার যারা হুমকি পাচ্ছেন রাষ্ট্র ব্যবস্থার একটা অংশের কাছ থেকে, SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা নিবিড়ভাবে দেখা হবে যে কত মানুষ সত্যিকারের নির্বাচনে ভোট দিতে পারবেন, সেটা করতে গিয়ে যে কোনো কারণেই হোক আমরা মনে করছি যে আমাদের রাজ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে যাতে আমাদের ব্যাপক হয়রানি হবে। কিন্তু এটা তো খুব স্বাভাবিক প্রসেস। সত্যিই তো কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন আসবে বা আমাদের গোটা দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন আসবে। 2011 এবং ভারতবর্ষ এবং এই রাজ্য এই প্রসেসের মধ্যে দিয়ে তো গেছে সব 28 লক্ষ কি কম নাকি সংখ্যাটা 2002 সালের একটা জিনিস শুনবো একটু গুলিয়ে যাচ্ছে, যেমন ধরুন এই যে সারমেয়র ছবি দিয়ে যে ভোটার কার্ডের কথা আসছে, এটা কি সত্যি? এটা কি সত্যি ইলেকশন কমিশন এটা নিয়ে কি বলছে? তারা তো বলবেন যে এটা হয় এইটা দেখো এত নম্বরে আমাদের ভুল হতেই পারে, এমন হতেই পারে, মানুষ জোর করে ভুল ঢুকিয়ে দিয়েছেন। ইলেকশন কমিশন স্বীকার করবেন বা ইলেকশন কমিশন জানাবেন এটা জাল। তারা ইতিমধ্যেই তাদের অফিসিয়াল বক্তব্য দিয়েছেন যে এটা খসড়ায় ছিল এবং এটা কোনোভাবে তারা মানে একদম স্ট্রেট এরকম কোনো নথি আমাদের কাছে জমা পড়েনি কোট আনকোট ইলেকশন কমিশন। তাহলে আমরা সেটা অফিশিয়ালি জানি। মানে আমরা যদি সেটা নিয়ে ক্রমাগত আলোচনা করি তার মানে রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় তাদের সাজানো রাজনৈতিক ভাষ্য যদি আলোচনার মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে আমরা তো সব সময় সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবে গুলিয়ে যাব। ফলে আমার শেষ প্রশ্ন একটাই থাকলো, সেটা হচ্ছে যে নিবিড় এই যে সংশোধনী এটা হওয়ার মধ্যে তো দোষের কিছু নেই, কিন্তু এটা হতে গিয়ে আমাদের যারা এই মুহূর্তে বিজেপি বিরোধী রাজ্যে যারা সকলেই আছেন, তৃণমূল আছেন, CPIM আছেন, তারা বলছেন আমাদের ব্যাপক হয়রানি হবে, আমাদের নাম বাদ চলে যাবে। আর বিজেপি মনে করছেন এটা হওয়া ঠিক। আমাদেরকে সাহসটা কে যোগাবেন? সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, যেটা হচ্ছে আমাদের রাজ্যের সরকার, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রের সরকার। দেখুন আমি আসবো আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু SIR যে গোটা দেশ জুড়ে হবে এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় বা জল্পনা নেই, সেসব অবসান ঘটে গেছে ইতিমধ্যেই, দেশ জুড়েই হবে। কিন্তু কথা হলো ঠিক এইখানে যেটা রাষ্ট্র বলে শুভময়দা ইঙ্গিত করলেন যে কেন্দ্র এবং রাজ্যের সুষ্ঠু সমন্বয় ছাড়া এই কাজ করা সম্ভবই নয়। এই পর্যায়ে বিএলওদের আরও সংখ্যায় বেশি প্রয়োজন। আমি বলছি এই কাগজে একেবারে স্পষ্ট নোটিফিকেশন করে বলা হয়েছে যে 80,000 বুথ 1 লক্ষ ছাড়াবে। তার কারণ আমরা প্রত্যেকে জানি যে পোলিং স্টেশন পিছু সর্বাধিক 1200 ভোটার। নির্বাচন কমিশনের তরফে গতকালই এই নোটিফিকেশন বেরিয়েছে, কিন্তু সুষ্ঠু সমন্বয়ের বদলে এ তো দুপক্ষের প্রতিদিন টানাপোড়েন চলছে, দ্বৈরথ চলছে, এমনকি আমি বলছি বিবৃতি পাল্টা বিবৃতিও চলছে। এইভাবে কোনো সুষ্ঠু ভোট আদৌ কি হতে পারে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? পশ্চিমবাংলায় যারা শাসন করে দীর্ঘ শাসন হয়, কেউ 34 বছর কেউ 20 বছর শাসন করে যায়, তার কারণটা হলো এই ভুয়ো ভোটার তালিকা তারা সবসময় সংরক্ষণ করে এবং ভোটের দিন মানি পাওয়ার, মাসুল পাওয়ার এবং মানে ভোট জালিয়াতির একটা পার্ট থাকে। ফলে যারাই পশ্চিমবাংলায় শাসন করে তাদের মানে ভুয়ো ভোটার তালিকা রক্ষা করার একটা বিরাট তাগিদ থাকে। আর বিরোধী যারা থাকে তারা হাহাকার করে, চিৎকার করে। সে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখনও চিৎকার করতেন, আজকে শুভেন্দু অধিকারী এসে চিৎকার করছেন, ছবিটা এক। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সুমনদা, সেটা হলো যে 2002 সালে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে যখন নিবিড় ভোটার তালিকা সংশোধনী হয়েছে তখন এত চিৎকার হয়নি, কিন্তু আজকে হচ্ছে কেন? তার কারণটা হলো যে সেই সময় আইডেন্টিটি পলিটিক্স বা হিন্দু মুসলমানের রাজনীতিটা ছিল না। না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের রাজনীতি করতেন, না বামেরা করতো। কিন্তু এখন পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে শাসক সে ইমাম ভাতার মাধ্যমে যে যাত্রা শুরু করেছিল মুসলিম তোষণের, বিজেপি আসার পরে হিন্দু
ফলে হিন্দু মুসলিমের যে রাজনীতি তার ফলে কিন্তু সবাই আশঙ্কা প্রকাশ করছে আমি বাদ চলে যাবো না তো। ফলে সেই জায়গা থেকে আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকে এই নিবিড় ভোটার তালিকা সংশোধনকে নিয়ে এত মানে হয় হট্টগোল বলা যায়। তৃতীয় যে বিষয়টা সুমনদা, সেটা হলো যে দেখুন আমাদের বিএলওর কাজটা, যে প্রশ্নটা যিনি আছেন তিনি রেখেছেন যে আমরা শিক্ষকরা রাইট টু ইনফরমেশন আন্ডারে আছি। রাইট টু ইনফরমেশনে বলা আছে শিক্ষকদেরকে ক্লাসের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু রাজ্য সরকার তাদেরকে ক্লাসের দায়িত্ব থেকে পরিষেবার দায়িত্বে পরিণত করেছে। দোকান এখন স্কুল তো না, দোকান। ফলে তারা চক ডাস্টার কম ব্যবহার করেন, তারা দোকানদারি কাজ করেন। আবার এখানে তাদেরকে রেহাই নেই, কারণ আমাদের সংবিধান বলছে যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাছে যে ধরনের নির্বাচন সংক্রান্ত কর্মী চাওয়া হবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সেই কর্মী দিতে বাধ্য। এবার পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? পশ্চিমবাংলায় 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছেন। যারা সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ না করার ফলে মানে এই শূন্য পদগুলো পূরণ না করার ফলে একমাত্র শিক্ষক যে কয়েকজন বেঁচে আছেন তাদেরকেই কিন্তু, বা এখনো মানে চাকরির দায়ে যারা দুর্নীতির দায়ে যারা এখনো জড়িত হননি, অন্তত চাকরিটা বাঁচিয়ে রেখেছে, সেই শিক্ষকদের যে কোনো কাজ করতে হয়, যে কোনো সমীক্ষা রাজ্য স্তরে হোক, ইলেকশন কমিশনের কাজকর্ম সব তাদের দায়িত্ব নিতে হয়। কারণ সরকারি কর্মচারী শূন্য পদগুলো পূরণ করা হয় না। অস্থায়ী কর্মী নিয়ে ইলেকশন কমিশনের অবজেকশন আছে, পরিষ্কার তারা অস্থায়ী কর্মীদের নিয়ে নির্বাচনের কাজের দায়িত্ব দিতে চান না। তৃতীয় যে বিষয়টা সুমনদা আপনাকে বলতে চাই, এরপরে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিএলওদের মধ্যে কিন্তু একটা ডিভিশন হবে। কারণ রাজ্য রাজনীতিতে কিন্তু আমি আপনাকে বলছি পলিটিসাইজেশনটাই হলো হলমার্ক। এখানে বিএলও দুটো ভাগে ভাগ হবে, তৃণমূলপন্থী বিএলও আর হলো তৃণমূল বিরোধী বিএলওতে দুই ভাগ হবে। ইলেকশন কমিশনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দ্বিতীয় যে পার্টে আপনি দেখতে পারবেন সেটা হলো যে তৃণমূলপন্থী যেগুলো বিএলও থাকবে, যে ইকোসিস্টেমটা তৃণমূল তৈরি করেছে, সেইখানে দেখবেন আপনি একের পর এক মানে জায়গাতে বুথ লেভেলের কিছু হয়তো বিশেষ মানে গোষ্ঠীর মানুষের নাম ইচ্ছে করে তুলবে না, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করতে পারে, অমুকের নাম নেই কেন, জবাব চাই, জবাব দাও। এইভাবে আবার উল্টো দিকে মানে তৃণমূল বিরোধী বিএলওরাও দেখবেন কিছু কিছু জায়গাতে তারাও কিছু নাম তুলবে না, শুভেন্দু অধিকারী যাতে মিছিল করতে পারে, অমুকের নাম উঠলো না কেন, জবাব চাই, জবাব দাও। ফলে দিনের শেষে আমি আপনাকে পরিষ্কার করে আমি দেখতে পাচ্ছি যে রাজ্যের যে পলিটিসাইজেশন তার পরিষ্কার রিফ্লেকশন এই নিবিড় ভোটার তালিকা সংশোধনীর ক্ষেত্রে পড়তে বাধ্য। এবং একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন ইলেকশন কমিশনের না নিয়ন্ত্রণ থাকবে, না নির্দেশ থাকবে, না তাদের কোনো সুপারভিশন থাকবে, এবং কার্যত বলা যায় যে আড়াআড়ি ভাবে পলিটিসাইজেশন হবে এবং বিএলওর কাজটা শেষ পর্যন্ত দেখবেন অধরাই থাকবে। অর্থাৎ যে নিবিড় ভোটার তালিকা সংশোধন আমরা আশা করছি দিনের শেষে কিন্তু রাজনৈতিক পর্যায়ে এবং দলাদলিতে শেষ পর্যন্ত কিন্তু নিবিড় ভোটার তালিকাটা শুধু অধরা থাকবে তা নয়, ইলেকশন কমিশন বারবার পশ্চিমবাংলায় দেখা গেছে ফেল করছে। একটার পর একটা ইলেকশনের সময় আমি দেখছি যে সেন্ট্রাল ফোর্স কোন সময় 700 কোম্পানি 800 কোম্পানি, আমরা বলছি যাক এবার নির্বাচনটা ঠিক মতন হবে, কিন্তু শেষ পর্যন্ত হাতাখুন্তি নিয়ে যখন বের হতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দেখা যায় যে মানে সেন্ট্রাল ফোর্স কিন্তু ঘরে বসে থাকে, নিরাপত্তা দেয় না। রাজকুমার এর মতন যারা আমি রাজকুমারের প্রসঙ্গেই আসবো, দুজনের কাছেই আসতে হবে। আমি বিশ্বনাথ দা সাম্প্রতিককালে একটা প্রকাশিত প্রবন্ধ পড়ছিলাম, ম্যাপিং ভায়োলেন্স ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার। তো আমি জানতাম বিশ্বনাথ দা আর্টিকেল লেখেন, প্রবন্ধ লেখেন, বিশ্বনাথ দা যে ওয়েব সিরিজের জনপ্রিয় কন্টেন্ট রাইটার আমি বুঝতে পারিনি, মানে ফেলুদা বা ব্যোমকেশ বক্সিও পারবে না কে বিএলও তৃণমূলের কে বিএলও বিজেপির, সেটা বিশ্বনাথ চক্রবর্তী আইডেন্টিফাই করে রেখেছেন। এই যে গোয়েন্দা সুলভ পর্যবেক্ষণ, এটা বিশ্বনাথ দা কোথা থেকে পেলেন আমি জানি না। বিশ্বনাথ দা তার উত্তর দেবেন, কিন্তু আমাদের পোলারাইজ সোসাইটিতে এটা কি খুব অস্বাভাবিক ঘটনা? অন্য কিছু আমরা দেখতে পাই না? না, একদমই একটা সমস্ত কিছু যে রাজ্যে লাইব্রেরির নির্বাচন, সমবায়ের নির্বাচনেও মারপিট হয়, ডাক্তারি সংগঠনের নির্বাচনে পুলিশ দিতে হয়, যতজন ভোটার ডাক্তার বাবু তার থেকে পুলিশ বেশি থাকে। নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত থাকবে না, বছরের পর বছর নাকি ভায়োলেন্স হবে, ভোটার নিয়ে তো কেউ আপত্তি করছে না। বক্তব্য পরিষ্কার যে পরিযায়ী শ্রমিক, কেন আমরা বলছি ঘরপোড়া গরু, বিহারের ক্ষেত্রে 21 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম বাদ গেছে কারণ তারা এসআইআর এর ক্যাম্পে উপস্থিত থাকতে পারেননি। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে কোন নাগরিকের জেনুইন নাগরিকের নাম যদি বাদ দেয়, সে প্রোটেস্ট করবে না? তার নাগরিক নিরাপত্তা, তার গণতান্ত্রিক অধিকার যদি হরণ হয়, সে প্রোটেস্ট করবে না? সেটা বললে আমি খুব পরিষ্কার করে আপনাকে বলছি যে ধরুন অভয়ার কাণ্ডে
ডাক্তারবাবুরা প্রতিবাদ আন্দোলন করলেন, সঙ্গে সঙ্গে তৃণমূল একটা কাউন্টার তৃণমূলের ডাক্তারি সংগঠন তৈরি করে তৃণমূলের ডাক্তারি সংগঠন আমি বলছি পলিটিসাইজেশনটা কিভাবে হয় আপনি একটা রাজনীতির সংগঠন দিয়ে সেটাকে আটকাতে হয়। এবং আমি আপনাকে বলছি সুমনদা, আপনি লক্ষ্য রাখবেন বাংলা বাঙালিকে কেন্দ্র করে একাধিক ভুয়ো ভিডিও দেখেছেন, আবার প্রকৃত ভিডিও দেখেছেন। আপনি শুধু লক্ষ্য করবেন যখনই নিবিড় ভোটার তালিকা সংশোধন শুরু হবে, একটার পর একটা মানে ভুয়ো ভিডিও এই প্রফেশনাল সংস্থাগুলো ছড়িয়ে দিবে। আপনাকে তখন যাচাই বাছাই করতে হবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। ভুয়ো ভিডিও হয়েছিল দিনের পর দিন যখন অবরোধ ছিল না, একটা ভুয়ো সিনেমার ভিডিও অবিশ্বাস দিয়ে ছড়ি ছড়া বাংলা লাগিয়েছিল। বিজেপির কাছে একটা রাজনৈতিক প্রশ্ন। আপনি যে কথা বলেছেন অত্যন্ত যৌক্তিক, যে পরিযায়ী শ্রমিক তাকে যদি ডেকে আনা হয় সে বাইরের কাজ ছেড়ে কখন আসবে পশ্চিমবঙ্গে, তাহলে এর যে বিষয়টি অর্থাৎ একজন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে নেই, তার নাম বাদ গেল, তার জন্যে তৃণমূল কংগ্রেস একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তারা আমাদের এই যে সিস্টেম তার প্রসেসে কি অল্টারনেটিভ প্রপোজ করছে। একটা রাজনৈতিক দলের কাছে জানতে চাইছি আপনাদের বিকল্প প্রস্তাবটা কি? বিকল্প প্রস্তাবের থেকেও বড় কথা আপনি শুনুন না, বিকল্প হচ্ছে বলা হয় যে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক শীর্ষে, অথচ পিএমএলএফ এর ডেটা কি বলছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এর ডেটা কি বলছে, সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে, সারা ভারতে তারপরে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ, সবাই খুব চমৎকার। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক আসতে পারছে না বলে তার নাম বাদ যাচ্ছে, সত্যি সহানুভূতি হয়। কিন্তু একজন বর্মার বা বাংলাদেশের নাগরিক ভোটার লিস্টে তার নাম আছে, সে যদি পরিযায়ী শ্রমিক বা এরকম কোনো অজুহাতে না আসে, ফর্ম ফিল আপ না করে, তাহলে কি করে বোঝা যাবে যে সে দেশের নাগরিক নয়? এই ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। রাজস্বী, সুমনদা, ওই কেসিনাগের অঙ্কের যে পলাশ অধিকারী, তার আসল পরিচয়টা তো বলতে পারলাম না। তার নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন, তার বাড়ি হচ্ছে খুলনার আহমেদপুরে। এর সঙ্গে সঙ্গে যেগুলো বিগত কয়েকদিনে ধরা পড়েছে, রিক বণিক, আসল নাম মোহাম্মদ ইব্রাহিম, শেখর রায়, হাসান আলী, আমি দেখাবো সেগুলো। এবার এইরকম করতে করতে আজকেই বোধহয় আমি একটু আগের দিকে দেখছিলাম এবিপি আনন্দতেই, যে বাংলাদেশের কোনো এক মডেল, তার কাছে নাকি বিরাট ভারতবর্ষের আধার। তো এই আধার এগুলো কারা দিচ্ছে? যদি যতক্ষণ না ডমিসাইল সার্টিফিকেট দেয়, তাদের ডকুমেন্টস কারা দিচ্ছে? আজকে বাংলাদেশে পাঠিয়েছে, ভারতবর্ষের নাগরিকরা পাঠিয়েছে। আপনারা ভুয়ো ভোটার আইডি হচ্ছেন, আপনারা হচ্ছেন, আপনারা বাস্তবিক হচ্ছেন, আপনাদের যারা ভোট ভিত্তি দেন তারা হচ্ছে মৃত ভোটার, ভুয়ো ভোটার। বাংলাদেশের বাংলাদেশের বিজেপি। কিন্তু আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা একেবারে আমাদের এই শহর, আমাদের এই রাজ্য, এখানে প্রত্যেকটা পূজা কমিটিকে 1 লক্ষ, এবার পুজোয় 43,000 পুজো কমিটি, আরও সংখ্যাটা বেড়ে গেছে, এবার 45,000 পুজো কমিটি, তার মধ্যে 42,000 জেলা এবং 3,000 কলকাতায়, তাদের 25,000, 1 লপ্তে 25,000 টাকা বেড়ে গেল, 1,10,000 টাকা করে তাদের দেওয়া হবে। প্রথমে প্রতিবেদন, একাধিক প্রশ্ন আছে আমাদের এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন পূজা অনুদান নিয়ে চিরকাল আমাদের প্রশ্ন আছে, দেখাবো। এবার কত? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? (2023) ছিল 70,000, 2024-এ 85,000, আর 2025-এ 25,000 বেড়ে দুর্গাপুজোর অনুদানের অঙ্কটা বাড়িয়ে করা হলো 1,10,000 টাকা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে দরাজ মুখ্যমন্ত্রী,
কল্পতরু তৃণমূল সরকার। ৪৫,০০০ পুজো কমিটিকে ১,১০,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো। আগের বার ৮৫,০০০ দিয়েছিলাম, এবারে ৯০ করি। ওকে ১,১০,০০০। খুশি তো? আমরা IPL এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম ৮৫, আচ্ছা ৯০, তাতেও হবে না ৯৫, ১ লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ ১ লাখ, সবাই তো তাই জানতো। বললো না ১,১০,০০০ ডান, হাতুড়ি মেরে দিল। গত বছর ৪৩,০০০-এর বেশি পুজো কমিটিকে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। খরচ হয়েছিল ৩৬৫ কোটি ৫০ লক্ষের বেশি টাকা। এবছর সংখ্যাটা ৪৫,০০০। প্রত্যেক পুজো কমিটিকে ১,১০,০০০ টাকা করে দিতে রাজ্য সরকারের খরচ হবে ৪৯৫ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের থেকে সরকারের ১২৯ কোটি টাকা বেশি খরচ হবে। সরকারের যেটা কাজ, মানুষের লেখাপড়া শিক্ষা, এই কাজের যে সরকার নেই, সেই সরকার কি করবে? টাকাগুলো লুট করবে আর মেলা খেলা ফষ্টি নষ্টি তাতে উৎসাহ। এই ৪৫,০০০ পুজো কমিটির মধ্যে শুধু কলকাতারই ৩,০০০ ক্লাব রয়েছে। এছাড়া পুজো কমিটিগুলির বিদ্যুতের বিলও ৮০% মকুবের ঘোষণা করে দিল রাজ্য সরকার। টাকা দিতে হবে না ফায়ার লাইসেন্সের জন্য। অনেকে আবার কোর্টেও চলে যায়। কেউ কেউ বলেন মমতা জি তো দুর্গা পূজা করনে নেই দেতি। যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়। কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব। তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। বিরোধীরা বরাবর অভিযোগ করে অনুদান বিলিয়ে আসলে ক্লাব ও পুজো কমিটিগুলোকে হাতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে ভোটের সময় ব্যবহার করা যায়। কিন্তু সরকার কিংবা তৃণমূল বারবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার যেহেতু সামনেই বিধানসভা ভোট, তাই রাজনৈতিক চর্চা আরও চরমে। আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজস্বীর কেসি নাগের অঙ্ক বইটা না খুলেও একটা ছোট্ট ছোট্ট অঙ্ক সামনে রাখি। সেটা হচ্ছে যে এইটি আপনারা প্রত্যেকে দেখলেন ৪৯৫ কোটি টাকা এটার জন্য খরচ হবে। তার সঙ্গে আবার বিদ্যুতে ৮০% ছাড়। আমি নিশ্চিত যে অরূপ এরপরে আর রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে তৃণমূলের কেউই কোনো অভিযোগ করবেন না। তার কারণ শুধুমাত্র ২০১৮ সাল থেকে ২০২৫ সাল অবধি শুধুমাত্র এই ক্লাবকে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রায় ২০০০ কোটি টাকা ব্যয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১,৯৫২ কোটি টাকা ২০১৮ থেকে ২০২৫। আমি শুধুমাত্র ক্লাবের কথা বলছি। আর এইখানে আমি অরূপের কাছে আসব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পার্লামেন্টে একেবারে ২৪শে মার্চ আলোচনা হচ্ছে যে ঋণের পরিমাণে পশ্চিমবঙ্গ ৬ষ্ঠ স্থানে গোটা দেশের মধ্যে 6th প্লেস, এবং সেখানে টোটাল ঋণের পরিমাণ প্রায় ৭ লক্ষ কোটি টাকা। একেবারে ব্রেকআপ ফিগার দিয়ে আমাদের আগে আছে অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। অরূপ, নিশ্চয়ই আর্থিক অবস্থা নিয়ে আর রাজ্যের কোনো সমস্যা নেই? এতটা এক লক্ষে যখন ২৫,০০০ টাকা বেড়ে গেল। আমি আবারও বলছি, পুরো ইকোনমিক রিপোর্টটা পড়লে বোধহয় দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। কারণ একটা রাজ্যের লোন নেওয়ার ক্ষমতা তখনই বাড়ে যখন রাজ্যের নিজস্ব আয়, জিএসডিপি বৃদ্ধি পায়। আমরা জানি যে বছরের পর বছর এই রাজ্যের বুকে ৩৪ বছরের মধ্যে অধিকাংশ সময় অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, যিনি বছরের পর বছর ঘাটতি শূন্য বাজেট পেশ করতেন। ঘাটতি শূন্য বাজেট ৩৪ বছর পেশ করার পরে ২ লক্ষ কোটি টাকা দেনা রেখে চলে গিয়েছেন। এখন ওনারা বলবেন যে সেই দেনার পরিমাণ আরো বিপুল বৃদ্ধি পেয়েছে। বিপুল বৃদ্ধি একদম মিথ্যে কথা। কারা মিথ্যে কথা বলেন? তুমি বামফ্রন্ট বাদা, আমার শুধু এই সোজা অঙ্কটা মিলিয়ে দাও। সেটা হচ্ছে ক্লাব অর্থে নয়, পুজো অনুদানে আমাদের একদম টাকা দেনা সরকারি টাকা, জনগণের টাকা না জিজ্ঞেস করে আমি বলছি। আমার বক্তব্য পরিষ্কার যে আমরা যদি প্রায় ৫০০ কোটি টাকা শুধুমাত্র ক্লাব নয়
শুধু পুজো অনুদানে দিই, তাহলে নিঃসন্দেহে এটা ধরে নিতে হবে যে রাজ্যের আর্থিক অবস্থা দারুণ, এছাড়া আর কোনো ব্যাখ্যা হয় না। এই সরকার যেরকম সংখ্যালঘুদের উৎসবের পাশে থাকে, যেরকম পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালের পাশে থাকে, এই সরকার দুর্গাপুজো কমিটির পাশে থাকবে। কিন্তু বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারী যারা ডিএ এর জন্য রাস্তায় বসে আছেন তাদের পাশে থাকবে না। ডিএ দেবে না একবার বলেছে সরকার, একবার বলেছে। আমি বলছি কেন্দ্র এবং রাজ্যের তফাৎ এখন 37%। যে কেন্দ্রীয় সরকার রাজ্যের ন্যায্য প্রাপ্য জিএসটি বাবদ টাকা, ম্যাচিং গ্রান্ট বাবদ টাকা, তা সত্ত্বেও পুজো অনুদান দেয়া যায়, কিন্তু বিয়ে দেয়া যায় না। কেন দেবে না? যারা বলেছিল বাঙাল মে দুর্গা পূজা করলে নেই দেতা হয়, আজকে তারা বড় বড় জ্ঞানের বাণী দেবে। বেশ করেছে এই সরকার, দিয়েছে প্রতিটা ধর্ম নির্বিশেষে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে দেখবো যে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে 2021 সালে 7ই ডিসেম্বর প্রশাসনিক বৈঠক চলছেন। উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল তিনি বলতে শুরু করে, যা হয় প্রশাসনিক বৈঠকে প্রত্যেকের তাদের একটা নিজস্ব প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখাবো। লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না। সেন্ট্রাল টাকা দেয় না, কোভিডে সব আর্নিং বন্ধ, শুধু বার্নিং। মাথায় তো রাখতে হবে একটু যে টাকাটা কোথা থেকে আসবে। দেখুন 2022 সালে দেওয়া হয়েছিল প্রত্যেক ক্লাবকে পুজো বাবদ, ক্লাবকে নয়, শুধু পুজো অনুদান 60,000 ছিল, 23-এ 70,000, 24-এ 85,000 এবং 25-এ 1,10,000। এই তো বুমিং। আমি বলছি যে পুজো কমিটিগুলো এ তো মানে বিপুল একটা সমৃদ্ধশালী রাজ্যের পক্ষে এটাই তো স্বাভাবিক। তোমাদের আপত্তি কেন রাজস্বী? 495 কোটি দুর্গাপুজোর পেছনে 10 লক্ষ পার বুথ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করেছেন 8,000 কোটি টাকা। বিদ্যুতে 80% ছাড়। পুজোর পরের মাসের ইলেকট্রিসিটি বিলটা নিয়ে তখনও তো তোমার শো হবে। এই মাসের বিলটা বিগত 6 মাস পর এবং 6 মাসের বিলটা নিয়ে আসবো। তুমি বলছো এই 80% এটা তোমার আমার ঘাট থেকেই যাবে, তোমার আমার বাড়ি থেকে সাধারণ মানুষ। আমাকে কলকাতা কর্পোরেশনের এই মুহূর্তে সিএসসির কাছে আউটস্ট্যান্ডিং কত এটা বলুন ইলেকট্রিসিটি বিল বাবদ। রাজ্য সরকার ইলেকট্রিসিটি বিল বাবদ আউটস্ট্যান্ডিং টাকা কত? এই নীল সাদা আলো যেগুলো সাজানো হয় এর বিল কি রাজ্য সরকার দেয় না? এগুলো না ঘুরিয়ে নাক দেখানোর মতন তোমার আমার প্রত্যেকের যতজন দর্শক দেখছেন তাদের ইলেকট্রিসিটি বিল থেকে কাটা যায়, এটা বলতে হবে। বিজেপির মুখে তখনই মানাতো যখন রাজ্যের জন্য যে ন্যায্য ডিউজ সেটা যদি ক্লিয়ার করতো। এরা রাজ্যে 100 দিনের টাকা দেয় না, আমার কাছে টাকা তোমাদের অ্যাকাউন্টে আছে, তারপর একটা ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে তোমার নেতা অভিষেক ব্যানার্জি স্বীকার করেছে আবাসে দুর্নীতি হয়েছে, সেটা হলো লিখিত ডেটা দিয়ে স্বীকার করেছে যে আবাসের টাকা আটকে রেখেছে। আমি আইনের কথা বলবো। 100 দিনের শ্রমিকের টাকা দেয়নি। সংবিধানের 27 নম্বর ধারায় যদি দেখেন, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম পালনের জন্যে কোনো কর কোনো নাগরিককে দিতে বাধ্য করা যায় না। আচ্ছা, এই যে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করছেন, সেটা তো আমার আপনার পরের টাকা। আমাকে শেষ করতে দিন, আপনি বলবেন। আপনি মিস ইন্টারপ্রিটেশন। এই যে বাধা দিয়া এটা বন্ধ করুন, একটু ভদ্রতা দেখেন। আপনার সময় আমি একটা কথা বলি, কালচার আছে, স্টুডিওতে আছে, বলুন। সিপিএম শিখিয়েছে তো, প্লিজ ওরা ভালো জানে। আমাকে বলতে দিন। ওই যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, মাস্টারমশাই আপনার পাশে বসে রয়েছে, সিপিএম এর আমল থেকে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। তাহলে আমার যে করটা আমি দিয়েছি সেটা তো পুজোতে দেওয়ার জন্য দিইনি। দেখুন, যখন ইমামদের ভাতা দেওয়া হয়েছিল, মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়েছিল, হাইকোর্টে মামলা করা হয়েছিল, সেটা বাতিল করেছিল হাইকোর্ট, সঠিক কাজ করেছিল। যে তখন এই সংবিধানের ধারার কথা হাইকোর্ট বলেছিল। কিন্তু পুজোতে টাকা দেওয়ার জন্য হাইকোর্টে যখন মামলা হলো, আমি বলবো যে এটা হাইকোর্টের রায় একদমই ঠিক হয়নি। তারা বললেন যে এটা তো হিসেব নেওয়া হবে, অতএব আমরা এখন কিন্তু অর্ডার দিচ্ছি না। কেন না? আমাদের ট্যাক্সের টাকা নরেন্দ্র মোদি প্রতি বছর বিদেশ যাবে, আমাদের ট্যাক্সের টাকায় স্পেশাল প্রাইভেট প্লেন কেনা হবে, আমাদের ট্যাক্সের টাকায় স্পেশাল পার্লামেন্টের ভবন তৈরি হবে, স্পেশাল বিমান তৈরি হবে। আপনি ভাইপোর বাড়িতে এসকেলেটর হবে, ভাইপোর বাড়িতে ঝাড়ু দিতে হবে, ভাইপোর ছড়ায় ফরচুনার করে পুরো কোন থেকে টাকা পায় ভাইপো?
বাংলার দেখুন বাংলার শিক্ষা দীক্ষা মোটের ওপর তো নিলামে উঠেইছে। এখন দুর্গাপুজো নিয়েও একটা নিলাম দেখলাম, 85, 90, 95, 110। প্রথম হচ্ছে এইভাবে বলা যায় কিনা, সত্যিই তো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মোটের ওপর 500 কোটি টাকা নিঃসন্দেহে আরও অনেক ভালো কাজে ব্যয় করা যেত। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রাজস্বীর কাছেই প্রশ্ন, রাজস্বী, বিজেপি শাসিত কোনো রাজ্যে এরকম কোনো ধর্মীয় উৎসবে কি টাকা দেয়া হয়? সম্ভবত হয় না। এবং জিজ্ঞেস করছি, আমি জানি না, ট্রাস্টের মাধ্যমে অযোধ্যা মন্দির হওয়ার পর সেই কেন্দ্রে যদি বিজেপি হারতে পারে, পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু একটু দায় আছে। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই 270টি আসন পাক, কিন্তু কোনো একটি আসনে মানুষ এই জবাবটা দিক যে এইভাবে দুর্গাপুজো যেভাবে নিলাম করা হচ্ছে, দুর্গাপূজা নিয়ে যে নিলাম করা হচ্ছে, ধর্মের মানুষের পাশে তৃণমূলের সরকার। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, যে আমরা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, যে 16ই মে আমরা একটা অর্ডার দেখলাম, সুপ্রিম কোর্টের অর্ডার, যাতে 25% 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 27শে জুনের মধ্যে দিতে হবে। মানে আজকে আমরা 31শে জুলাই কথা বলছি বিশ্বনাথ দা, আমি বলছি যে এস্টিমেটেড যে 10,000 কোটি টাকা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক হচ্ছে 37%। অভিষেক মনু সিংভি কার্যত, আমার মন্তব্যের জন্য মাফ করবেন, যে প্রায় পায়ে ধরাটা বাকি রাখলেন যে মাননীয় বিচারপতি, রাজ্যের এত খারাপ অবস্থা, রাজ্য গোল্লায় যাবে যদি এটা দিতে হয়। আমি বলছি এই ছবির সঙ্গে 1,10,000 তো মিলছে না। আমি বলছি যে অগ্রাধিকারের জায়গা, হ্যাঁ, মানে প্রেমের সময় যেমন কোনো কিছুই মানে আবেগ ছাড়া কিছুই মানে না, ভোটের রাজনীতিতে কিন্তু দিনের শেষে ভোট ছাড়া কিছুই মানে না। ফলে আমি যেটা বলছি সেটা রেশনাল জায়গা থেকে বলছি। আমরা প্রশ্ন তুলছি যে অগ্রাধিকার কি হওয়া উচিত। আমরা প্রশ্ন তুলছি যে কেন ওই এখানে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আছে, কেন মিড ডে মিলের টাকাটা বাড়বে না? আমরা প্রশ্ন তুলছি যে এই যে প্রতিদিন আপনি এবিপি আনন্দে দেখান যে রাস্তাঘাট নেই জন্য মানে কাঁধে করে অসুস্থ লোককে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকে কিন্তু আরো বেপরোয়া শাসক এবার আরো বাড়াচ্ছে। 1 লাখ প্রতিশ্রুতি গতকাল দিয়েছিল, নিজেই আবার বাড়িয়ে 1,15,000 করছে। তার কারণটা হলো যে আমার হিন্দু ভোটটা হারিয়ে যাচ্ছে না তো, ফলে হিন্দুদেরকে বার্তা দিতে হবে আমাকে। কারণ আমি দুটো নির্বাচনে পরপর 2021 এবং 2024-এ মোট হিন্দু ভোটের থেকে মানে যে ভোট, সেখানে বিজেপি বেশি সংখ্যক হিন্দু ভোট পেয়েছে। ফলে আমি হিন্দু ভোটটা যদি হারিয়ে ফেলি, সেটা একটা কিন্তু আইডেন্টিটি পলিসি। কিন্তু সমান দুটো আবেদন আমি একজন অধ্যাপক হিসেবে রাখতে চাই। একটা হলো যে আমি পূজা কমিটিগুলোর কাছে জোর হাতে অনুরোধ করব, যেহেতু আপনারা মানে আপনার করের টাকা সরকারের থেকে নিচ্ছেন, দয়া করে আমাদের কাছে আসবেন না চাঁদা নিতে। এক, পূজা কমিটিগুলো আপনারা আমাদের থেকে চাঁদা নিতে আসবেন না। এক, সরকার। দ্বিতীয় একদম না, উনি বলছেন যে সরকার অনুদান যাবে বলে, মানে শ্রমিকের কি আছে? সবাইকে থামালাম, সবাই কথা বললে কেউ শুনতে পাচ্ছে না, প্রত্যেককে থামালাম। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে কলকাতা শহরে অরূপ খুব ভালো করে জানে, বহু বড় পুজো কমিটি টাকা নিতে চায় না, শুধু নয়, তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিতে চায়। আমি বলছি যদি রাজ্য সরকারের সৎ উদ্দেশ্য থাকে, তাহলে কেন একটা সিস্টেম তৈরি করা হচ্ছে না ক্রস সাবসিডির মাধ্যমে? যারা পাবে, যারা বড় পুজো, যারা কোটি কোটি টাকা বাজেট, তারা কিছু টাকা দেবে, যদি ছোট্ট পুজোকে অনুদান দেওয়ার হয়, সাহায্য করা হয়, রাজ্য সরকার দেবে। আমার যেমন অনুরোধ থাকলো, পুজো কমিটিগুলো আমাদের কাছে চাঁদা নিতে আসবেন না, সরকারের অনুদান পাচ্ছেন আপনারা। দ্বিতীয় আমার অনুরোধ থাকবে সিএসসির কাছে, সিএসসি যেন আমাদের মানে পুজোর পরের যে মাসের বিল,
সেটা যদি না বাড়ায় আমাদের উপরে কিন্তু চাপ আসে সুমনদা, প্রচুর পরিমাণে ইলেকট্রিকের বিল পরের মাসে আসে। খুব গুরুত্বপূর্ণ এটা বলো, 30 সেকেন্ড দেবেন। 2018 10,000, 2019 25,000, 2020 50,000, 2020 50,000 মানে 2021 ভোট আসছে, 2021 ভোট হয়ে গেল, 2021 50,000 থেকে গেল, 2022 60,000, 2023 70,000, 2024 85,000 ভোট আসছে, 2025 1,10,000, আবার 25,000 বাড়বে। অর্থাৎ ভোটের আগে একেবারে এই যে পপুলিস্ট বিষয়, এই যে মানুষকে ভুলিয়ে রাখা, এটা কিন্তু একেবারে স্পেসিফিক্যালি ডি এর প্রসঙ্গে আসবো অনিমেষ বাবুর কাছে, কিন্তু তার আগে দ্রুত প্রতিবেদন। 26-এর বিধানসভা ভোটের আগে পুজো অনুদানে একবারে 25,000-এর লাভ। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুদান 85,000 টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে 1,10,000 টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এক বছরে অনুদান বাড়ল প্রায় 30%। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। পুজো অনুদানের বেলায় মুখ্যমন্ত্রীর এই দরাজ হস্ত দেখে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ প্রশ্ন তুলছে, পুজো অনুদান দেওয়ার বেলায় টাকা আছে আর বকেয়া দিয়ে মেটানোর বেলাতেই যত টাকার সংকট। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো তো মানে মুখ্যমন্ত্রীর জন্মের 300-400 বছর আগে থেকে হয়ে আসছে। কোনোদিন কোনো সরকার এইভাবে টাকা দিয়ে দুর্গাপুজো করিয়েছে এই জিনিস দেখা যায়নি। এই আমাদের কর্মচারীদের আরো নিচু করবার জন্য উনি সেটা করে দিলেন, আরো 10,000 বাড়িয়ে দিলেন, 1,10,000। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএ ফারাক 37%। 16ই মে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন 50% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন, তারপরও ডিএ মেলেনি। উল্টে বকেয়া দিয়ে মেটাতে আরো 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। এই আবহে পুজোর অনুদান লাফিয়ে বাড়তে দেখে হতাশ, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মীরা। ডিএর টাকাটা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এর অর্থ কমিশন বাবদ পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিয়ে দিয়েছে এবং সেটা চিফ সেক্রেটারি আমাদের সঙ্গে মিটিংয়ে সেটা স্বীকার করে নিয়েছে। এখন যদি বলেন যে আমাকে টাকাটা দিতে গেলে কোমর ভেঙে যাবে, তাহলে পরে সেই টাকাটা গেল কোথায়? তাহলে নিশ্চয়ই সেই টাকাটি নিয়ে অন্যদিকে ডাইভার্ট করেছেন। কোন দিকে ডাইভার্ট করেছেন? এই ধরনের পুজো মালা খেলা। 2018 সালে পুজো উদ্যোক্তাদের 10,000 টাকা করে অনুদান দেওয়া শুরু হয়েছিল। এবার তা বাড়িয়ে করা হলো 1,10,000। আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। খুশি তো, পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। দেখুন, এই একটা ধাঁধা। তার কারণ যারা সরকারের জন্য কাজ করে, সরকারি কর্মচারী এবং সরকারের এতগুলো সফল প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করে, তারা ডিএ পাবে না। আমি বলছি, আমি অনিমেষ বাবুর কাছে আসব। অর্থাৎ একজন ভোটার, তিনি শুধু ভোটার বলে বাড়ি বসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ক্লাবের টাকা, তারপরে পুজোর অনুদান, এই সমস্ত কিছু পাবেন। পরীক্ষা দিয়ে যোগ্যতার জোরে একটা সরকারি চাকরি পাওয়াটা কি অভিশাপ? কেন এখনো পর্যন্ত এই রাজ্যে কেন্দ্রের সঙ্গে 37% ফারাক হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও? সেটাই তো, সেটা আমাদেরও প্রশ্ন। আজকের পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প বিশ্ব এতে বন্দিত, বিশ্বের দুয়ারে, এবং সেই যে কন্যাশ্রীর প্রকল্প যে বন্দিত আজকের বিশ্ব দুয়ারে, তার কারিগর কারা, কাজগুলো করে কারা? সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষকরা এই সমস্ত কাজটা করে। তাহলে সেই শিক্ষক সহ সরকারি কর্মচারীরা আজকের ব্যাপকভাবে বঞ্চিত। তারা আগের পে কমিশন অর্থাৎ 5th পে কমিশন অনুযায়ী যে 100%-এর 25% দেওয়ার অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর এই 6th পে কমিশনে কিন্তু 37% বকেয়া। ফলে বকেয়ার পরিমাণ কিন্তু পাহাড় প্রমাণ, এবং এটা কিন্তু মানে দয়ার কোনো দান নয়, তাদের হকের পাওনা। এবং আমরা যখন
ঐক্যবদ্ধভাবে সরকারি কর্মচারীরা যখন আন্দোলন করছিল, সবচেয়ে বড় কথা একটা কর্মচারী, রাজমাতা বা রাজপিতা যাই হোক, তিনি তার কর্মচারীদের স্বার্থ দেখবেন, এটা একটা বেসিক চাহিদা। সেখানে সেটা না দেখে আন্দোলন, হকের দাবিতে যখন আন্দোলন চলছে, তিনি বলেছেন ঘেউ ঘেউ করবেন না, এবং বলেছেন চোরের ডাকাত চোর ডাকাত এবং তাদের সর্দার, এটা অত্যন্ত অপমানজনক। এটা আমরা সত্যি খুবই লজ্জিত। সরকারি অফিসগুলোতে কর্মচারী শূন্য, শিক্ষকপত্র শূন্যই, এবং কিছু স্কুলের যে কম্পোজিট গান, অর্থাৎ স্কুলের যে পরিচালনা, একটা মেনটেনেন্স, চক ডাস্টার ইত্যাদি, গত বছর তার 1/4% দেওয়া, মানে 100 ভাগের 25% দেওয়া হয়েছে। মানে চক ডাস্টার কেনার টাকাটা দেওয়া যাচ্ছে না, অথচ ট্যাবের টাকা দেওয়া যাচ্ছে, অথচ নানান রকমের শিক্ষার প্রকৃত শ্রীটা আনা হচ্ছে না, কিন্তু হাজার রকমের মিনি ভিডিও অফিসগুলো, সেখানে অফিসগুলোতে মেনটেনেন্স দেওয়া হয় না। মানে প্রিন্টের খরচ, চায়ের খরচ, একটা গাড়ি ভাড়া করে ডিআইরা যাবেন, এবং ডায়মন্ড হারবার একটা এডিআই অফিস আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব ডিভিশন অফিস, সেখানে হচ্ছে মানে 43 বছর ধরে ভাড়ায় চলে, অফিস পুরো ভেঙে যাচ্ছে সেই এডিআই অফিস। সেই এডিআই অফিস সেখানে সরকারের প্রায়োরিটি কি? আমি বলছি নজরুলদা, 2018 থেকে 25 অবধি 1952 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকা শুধুমাত্র পুজো অনুদান। আমি তো বললাম এটা পুরোপুরি সংবিধান বিরোধী এবং শুধু ভোটের জন্য দেয়া হয়েছে। এবং এবার যে গতবারও উনি বলেছিলেন যে সামনেবার 1 লাখ করে দেব, কিন্তু 1 লাখ ছেড়ে 1,10,000 দিলেন। আমার ধারণা উনি এটা বুঝতে পেরেছেন যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে কিন্তু অযোধ্যায় সে দল জেতেনি, অতএব পুজোতে 1,10,000 অনুদান বোধহয় শেষবারের মতোই দেওয়া হবে। যদি অসাংবিধানিক দাবি হয়, আদালতে যেতে তো কারোর বাধা নেই। এর আগেও তো আদালতে গিয়েছিলেন, আদালতে গিয়ে আদালত পরিষ্কার পর্যবেক্ষণ করেছিল এবং তারপরে পুজো কমিটিগুলো গ্রান্ট পেয়েছিল। এবার আদালতে যান না, বারণ তো কেউ করেনি। দ্বিতীয়ত আমি মাস্টারমশাই অগ্রাধিকারের আমি আসছি অগ্রাধিকারের কথাই, মাস্টারমশাইয়ের কথা শুনতে শুনতে অবাক হচ্ছিলাম। স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব দেবে সরকার, আরে স্কুলের ছাত্রছাত্রীদের অনলাইন তার কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই বলে, একেবারে পরিষ্কার। অন্য 5টা লিগাল ব্যাটেলের মতন এখানেও সরকার কিন্তু একটা অদ্ভুত অবস্থান নেয়। যখনই কোর্টে যায় তখন আর পূজা কমিটিকে দেয় বলে না, বলে সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য। না হতে পারে, আমার বক্তব্য যে এটা কিন্তু আমি অরূপের সঙ্গে একটা জায়গায় একমত, প্রত্যেককে থামালাম, ব্যাস হয়ে গেছে। আমি বলছি আমি একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যতদিন এই মামলা চলবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে দেখলে উইন উইন সিচুয়েশন। ততদিন আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের আইনজীবী, সরকারের পক্ষে যিনি দাঁড়াবেন, তিনি একেবারে কোর্টে দাঁড়িয়ে বলবেন যে দেখুন, এই ক্লাবগুলোকে শুধু পুজোর অনুদান আমরা দিতে চেয়েছিলাম বলে এত বিরোধিতা, অর্থাৎ কোথাও একটা এই ক্লাবগুলোকে পুজোর অনুদান দেওয়ার মধ্যে একেবারে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটা আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@IAM প্রচুর মন্তব্য এই নিয়ে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, ভোটের আগে পুজো কমিটিগুলোকে খুশি করতে ভেটের ব্যবস্থা করলেন, আর সেটা বলার অপেক্ষা রাখে না। দীপক ঘোষ লিখছেন যে পুজো কমিটিগুলোকে ঘুষ দেওয়ার জন্য 440 কোটি টাকা আছে, কিন্তু ডিএর জন্য টাকা নেই। শর্মিষ্ঠা দত্ত লিখছেন যে আমাদের চাকরি নেই, শিক্ষা নেই, ডিএ নেই, আছে দুর্নীতি, তোলাবাজি, অনুদান আর ভোট করার ক্ষমতা। সুভাষ ঘোষ আজা লিখছেন, ক্লাবগুলো থেকে অজস্র সৈন্য সামন্ত পাওয়া যাবে, যা 26-এর মহারণের জয়ের পথ মসৃণ করবে। সত্যজিৎ চট্টোপাধ্যায় লিখছেন, ডিএর বেলায় ভারেমা ভবানী, পুজো অনুদানে দরাজ হস্ত, এটাই একই সরকারের কত রূপ। হ্যাঁ, শুভমাদা কিছু বলছিলেন। আমি বলছি সরকারের প্রায়োরিটি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, তো একেবারে সাধারণ বাঙালি মধ্যবিত্তের প্রতিনিধি হিসেবে আমি মনে করি তৃণমূল সরকারের কাছে যে 10 থেকে 15%
বাঙালি মধ্যবিত্ত তারা একেবারেই প্রায়োরিটির বিষয় নয়। রাজনৈতিক পপুলিস্ট ভাবনায় ঠিক, কারণ 85% মানুষের জন্য, যাদের জন্য তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার করেছে, তারা অনেক বেশি পরিমাণে ভোট দিতে যায়। সুতরাং বাঙালি মধ্যবিত্তকে বুঝতে হবে যে তাদের কিন্তু তাদের ভোটে তৃণমূল কংগ্রেস জেতে না, তাদেরকে তৃণমূল কংগ্রেস পাত্তা দেয় না, এবং তারা কিন্তু বাঙালি মধ্যবিত্তের উপর তৃণমূল কংগ্রেস যেভাবে অবিচার করছে, এটা কিন্তু বারবার করে বলতে হবে। এটা আমি বলছি, এটা ও নিম্নবিত্তের কথা বললে তো, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায়, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। স্বাস্থ্যসাথী কার্ডে যে কোনো ডাক্তারবাবুকে দাঁড় করান, স্বাস্থ্যসাথী কার্ড অধিকাংশ জায়গায় ডিক্লাইন হচ্ছে কেন? তার কারণ স্বাস্থ্যসাথী কার্ডের যে পেমেন্ট সেটা ডিউ থাকে এতটাই যে রাজ্য সরকার টাকা দিতে পারে না জন্য অনেক হাসপাতালই স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না বা হাসপাতালে ভর্তি করতে চায় না। আপনি ভাবুন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কার্ডের ক্রাইটেরিয়ায় সবাই কভার্ড হচ্ছে, আয়ুষ্মান ভারত তো কভার্ডই হচ্ছে না। আপনার বাড়িতে একটা এয়ার কন্ডিশন থাকলে, একটা মোটর বাইক থাকলে আয়ুষ্মান দেবেই না। যদি মনে হয় যে আয়ুষ্মান ভারত কভার হচ্ছে না, তাহলে সেটাকে অ্যালাউ করছে না কেন? বাধা দিচ্ছে কেন? অ্যালাউ করে দিক। যদি এতই মনে এতই খারাপ ছিল ভারতবর্ষের মানুষ ঠিক করবে। স্বাস্থ্যসাথীর 5 লাখ, আয়ুষ্মান ভারতের 5 লাখ, 10 লক্ষ পার নাগরিক পান না। মোদ্দা কথা হচ্ছে যে ভদ্রলোক লিখেছেন, ওটা হচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডাদের মদ মাংসর ফুর্তির টাকা দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আসল কথা। পাবলিক এক্সচেকার থেকে কেন এই টাকা যাবে, যেখানে রাজ্যের আর্থিক অবস্থা নাকি ভালো নয় বলে অভিষেক মনু সিংভি দুবেলা সকাল বিকেল ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বলছেন। এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে, কিন্তু এইখান থেকে খানিকক্ষণ আগেই রাজস্বী বলছিল যে বাংলাদেশি মডেলের ফ্ল্যাটে ডেফিনেটলি জোড়া পরিচয়পত্র মিলেছে। ইনফ্যাক্ট নির্বাচন কমিশন এই ঘটনা দেখলে এটাকে হয়তো সাইট করে দেবেন যে কার্ডগুলো নিয়ে এত বিতর্ক। আমরা মনে করি যে কেন আধার, কেন রেশন এবং কেন ভোটার আইডি মানা হবে না, কেন সেটা ছাড়া 11টা নথি চাওয়া হবে, এই 3টে সবকটার নকল এই মহিলা, যিনি কিন্তু একেবারে প্রায় পাবলিক লাইফে আছেন, পুরস্কারও পেয়েছেন, তার কাছে পাওয়া গেছে। মিস এশিয়া গ্লোবাল হয়েছিলেন, নোন ফেস, তার কাছে দুটো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবং তাকে কিন্তু এই বিষয়ে ধরা হয়নি। তিনি একটা প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন। তারপর দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা নথি তার কাছে জাল। দিল্লির জাতীয় নির্বাচন কমিশন বলতেই পারে যে এই জন্যই তো এই 3টে নথিতে আমরা আপত্তি করলাম, কিন্তু আমরা এখানে থামবো না। তার কারণ এর পাশাপাশি দেখাবো এই নিয়ে চতুর্থবার অত্যন্ত অন্যায়ভাবে কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। আপনারা জানেন এই প্রত্যেকটা কেস আমরা ইন্ডিভিজুয়ালি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসেবে ফলো করছি। একেবারে পরপর দুটো দিকই দেখাবো পরের প্রতিবেদন। একদিকে কলকাতা থেকে জালে বাংলাদেশের মডেল, অন্যদিকে কোচবিহারে ফের পৌঁছলো অসম সরকারের এনআরসি নোটিশ। এই জোড়া ইস্যুকে কেন্দ্র করে আবার চলল রাজনীতির পারদ। বাংলাদেশের মডেল অভিনেত্রী, রঙিন জীবনযাপন, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ, বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাবও জিতেছেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে আমার লাইফের সেকেন্ড বিউটি পেজেন্টের একটা জার্নি শেয়ার করতে যাচ্ছি। 2014-এ আমি বাংলাদেশে একটি বিউটি পেজেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম। বুধবার এই হেন শান্তা পালকে প্রতারণার মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। মা বাবা স্বামীকে নিয়ে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে ভাড়া থাকতেন তিনি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি ঠিকানার 2টি আধার কার্ড, একটি কলকাতার আর একটি বর্ধমানের। এছাড়াও উদ্ধার হয়েছে প্যান এবং ভোটার কার্ড ও রেশন কার্ড। পুলিশ সূত্রে খবর, একদিকে যখন এতগুলো ভারতীয় নথি উদ্ধার হয়েছে, তেমনি শান্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্টও। 2020 সালে বর্ধমানের ঠিকানায় বানানো হয়েছিল আধার কার্ড। এখানেই শান্তা পাল নামে ওই যে মহিলা, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নিজে আদতে বাংলাদেশী, কিন্তু তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং আইডি প্রুফগুলো যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম কার্ড রয়েছে। সেখানে সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড সেটাও রয়েছে, সেটাও জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশি নাগরিক শান্তার 2020 সালে বর্ধমানের ঠিকানায় একটি আধার কার্ড রয়েছে। সেই আধার কার্ডের ভিত্তিতে বানানো হয় প্যান। যদিও বর্ধমানের বরশুলের যে ঠিকানায় আধার কার্ড, সেখানে কেউ শান্তা পালকে চেনেন না। গোটা গোপালপুর মৌজায় শান্তা পাল বলে কেউ নেই, কেউ থাকেও না। পাল পরিবার আমাদের গোপালপুরে একটাই আছে। হ্যাঁ, তাছাড়া এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না। আমরা ছোটবেলা থেকেই আছি, নাম শুনিও নি, দেখিও নি। এদিকে ধৃত শান্তা পালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ও পরিচালক রাজীব বিশ্বাস। আমি শুনেছিলাম, মানে আমার কাছে আমার বন্ধু বান্ধবী বোধহয় বলেছিল, তখন আমি শুটিং করছিলাম ইন্ডিয়াতে, আমি কলকাতায় শুটিং করছিলাম, যে এরকম একটি মহিলা, সে বাংলাদেশে বাড়ি, সে তার সঙ্গে নাকি তুমি কি সব কথা বলেছো বা দেখা করেছো বা মানে কিছু একটা করেছো বোধহয়। তো আমি বলেছিলাম কি নাম, তখন বলেছিল কি শান্তা বলে কি একটা নাম। আমি বললাম না, এরকম কিছু আমি চিনিনি, ওনাকে চিনি না। আর উনি যদি চিনে থাকে তাহলে উনি আমাকে ফোন করুক, আমাকে ফোন করে ডিরেক্ট জিজ্ঞেস করুক। তারপরে হঠাৎ আমারই বন্ধু বান্ধব বললো, তাহলে এরকম হতে পারে, তোমার নামে যে ফেক অ্যাকাউন্টগুলো আছে, সেই ফেক অ্যাকাউন্টের মধ্যে কোনো কেউ হয়তো ওর সঙ্গে কোনো কিছু কথা বলেছে, যেহেতু আমি ওনাকে চিনি না, মানে একদমই চিনি না। সম্প্রতি পার্ক স্ট্রিট থানায় শান্তা পালের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। তার তদন্তে শান্তার বাড়িতে গিয়েই উদ্ধার হয় ভারত ও বাংলাদেশের একের পর এক নথি। চোখ কপালে ওঠে পুলিশের। একদিকে যখন কলকাতায় বাংলাদেশের মডেল অভিনেত্রীকে গ্রেপ্তার করা হলো, তখন মুর্শিদাবাদের রানীনগর থেকে 6 জন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই ফের অসম থেকে কোচবিহারে এসে পৌঁছেছে এনআরসি নোটিশ। প্রথমে কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, এরপর আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, তারপর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে এসে পৌঁছেছে অসম সরকারের এনআরসি নোটিশ। আর এবার এই তালিকায় নাম জুড়ল কোচবিহারেরই আরেক বাসিন্দা মমিনা বিবির। তুফানগঞ্জের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসরাজার বাসিন্দা মমিনা বিবি 40 বছর আগে অসমের ধুবড়ী জেলার এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় তার। 1 বছর সেখানে ছিলেন তিনি। এরপর অসম থেকে স্বামীর সঙ্গে চলে আসেন কোচবিহারের বাঁশরাজায় বাপের বাড়িতে। 2 বছর পর বিবাহ বিচ্ছেদ হয় তার। বর্তমানে 2 ছেলে ও পুত্রবধূদের নিয়ে কোচবিহারেই থাকেন মমিনা বিবি। আর তার কাছেই 3বার এসেছে অসম সরকারের এনআরসি নোটিশ। বুধবার হঠাৎই পুলিশ তার বাড়িতে পৌঁছয়। অভিযোগ, তাকে বলা হয় আদালতে হাজিরা না দিলে তার নামে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। কোর্টে যেতে বলেছে, কোর্টে যাননি? না, যাইনি। কেন? হয়তো যাইনি। এরকম তো কারণ নোটিশটা আসলে ওইটাই চিনতে, বাবার প্রমাণপত্র সব আছে। কোচবিহারের আরও এক বাসিন্দার কাছে বিজেপি শাসিত আসাম থেকে এনআরসির নোটিশ পৌঁছানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তার নামে এর আগেও 2বার এই এনআরসির নোটিশ এসছে। 3rd টাইম আবার মরনিয়া বিবির কাছে নোটিশ এসেছে তাকে আসামে গিয়ে হাজিরা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ দেওয়ার জন্য। যে মানুষটা আসামে থাকেই না, প্রায় 38 বছর আগে বিবাহ বিচ্ছেদের কারণে চলে এসছে, তার নামও নোটিশ কিভাবে পাঠায়? আজকে আসাম থেকে যে নোটিশ পাঠানো হয়েছে, আজকে যার নামে, সে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা, যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে না থাকে, আজকে তার যে সরকারিভাবে যেটা ডকুমেন্টস, এখানকার স্থায়ী অধিবাসী যদি সে হয়ে থাকে, তার যেটা ডকুমেন্ট থাকার কথা, সেই ডকুমেন্ট সে পেশ করুক। এটা কেন পেশ করছে না? সব মিলিয়ে কোচবিহারের একের পর এক বাসিন্দার কাছে অসম থেকে এনআরসির নোটিশ আসা নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। এবিপি আনন্দ। এরপর অবশ্যই আসতে হবে দিনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। দেশ জুড়ে তোলপাড় ফেলা 2008 সালে সেই মালেগাঁও বিস্ফোরণের কথা আমরা কেউ ভুলে যাইনি। 17 বছর পর সেই মামলার সব অভিযুক্তকে রেহাই দিল মুম্বাইয়ের এনআইএর বিশেষ আদালত। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ 7 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হলো আজ আদালত থেকে। আজ রায় দিতে গিয়ে বিশেষ এনআইএ আদালতের বিচারক বলেন, শুধুমাত্র সন্দেহের বশে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে তা নাকি সন্দেহের ঊর্ধ্বে নয়। কিন্তু 6 জনের মৃত্যুর জন্য তাহলে দোষী কে বা কারা, এই প্রশ্ন কিন্তু আমাদের তুলে যেতেই হবে। দেখুন, মালেগাঁও বিস্ফোরণ মামলায় 7 অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ সকলকে মুক্তি দিলেন বিচারক। 7 জনই জামিনে মুক্ত ছিলেন। এবার এই মামলা থেকেও নিষ্কৃতি পেলেন তারা। 2008-এর 29 সেপ্টেম্বর
মোটর বাইকে রাখা 2টি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে নাসিক জেলার মালেগাঁও। 6 জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। তদন্তে জানা যায়, মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটর সাইকেলে 2টি বোমা রাখা ছিল। অভিযুক্তদের তালিকায় ছিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায় সহ 7 জন। সূত্রের খবর, যে মোটর সাইকেলে বোমা রাখা ছিল সেটি প্রজ্ঞা ঠাকুরের নামে নথিভুক্ত ছিল বলে তদন্তে উঠে আসে। বোমা বিস্ফোরণে অভিযুক্ত 7 জনকেই বেকসুর খালাস করে বৃহস্পতিবার বিচারক একে লাহোটি জানান, এটি একটি ভয়ঙ্কর ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে তা সন্দেহের ঊর্ধ্বে নয়। শুধু নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। বেকসুর খালাস হওয়ার পর সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর জানিয়েছেন, আমাকে 13 দিন ধরে নির্যাতন করা হয়েছিল, আমার জীবন ধ্বংস হয়ে গেছিল, 17 বছর ধরে অপমানিত হয়েছি, নিজের দেশেই সন্ত্রাসবাদী বনে গেছিলাম, আমি একজন সন্ন্যাসীর জীবনযাপন করছিলাম, কিন্তু আমাকে অভিযুক্ত করা হয়েছিল। আজ ভগবান জয়ী হয়েছেন এবং হিন্দুত্ব জয়ী হয়েছে এবং ঈশ্বর তাদের শাস্তি দেবেন যারা দোষী। এই বিস্ফোরণের অন্যতম মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে। জামিন পাওয়ার পর 2019 সালে মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রজ্ঞাকে প্রার্থী করে বিজেপি। তিনি জয়ীও হন। প্রজ্ঞা সহ 7 জনকে বেকসুর খালাস করে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এনআইএর বিশেষ আদালত বলেছে, মালেগাঁও বিস্ফোরণে সরকারপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে বিস্ফোরণটি বাইকেই হয়েছিল। তদন্তে অনেক ত্রুটি ছিল। ঘটনাস্থল থেকে আঙুলের ছাপই পাওয়া যায়নি, মেলেনি বাইকের চেসিস নম্বরও। ঘটনার পর বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করেননি, ফলে প্রমাণ নষ্টের ঘটনাও ঘটেছে। जो दोषी हों उनको सजा मिलनी चाहिए। आम जनभावना यही है देश की कि जो आरोपी हैं, जो जिन्होंने इतनी बड़ी घटना की है, उनको सजा मिलनी चाहिए। लेकिन उससे भी महत्वपूर्ण कहीं ऐसा तो नहीं न्यूज़ को दबाने के लिए नई न्यूज़। 2011 সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা জাতীয় তদন্তকারী সংস্থার কাছে যায়। 2018 সালে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং 7 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 19 এপ্রিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। বৃহস্পতিবার মামলার রায়দান হলো। মালেগাঁও বিস্ফোরণে তাহলে কেউ তো দায়ী? কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। সেই ব্যাপারে কোর্ট নিশ্চয়ই কিছু ভূমিকা রাখবে। পাল্টা মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞাদের গ্রেপ্তার করায় কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। হিন্দু সন্ত্রাসবাদী হবে এই প্রচার যারা করেছিলেন, এই তত্ত্ব যারা সামনে নিয়ে এসেছিলেন, আজকে আদালত সেটা খারিজ করে দিল। সুতরাং কংগ্রেসের রাজনীতি মিথ্যাচারের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক তোষণের রাজনীতি। বিস্ফোরণ যে হয়েছিল আদালতে তা প্রমাণিত, কিন্তু বিস্ফোরণে অভিযুক্ত 7 জনকেই বেকসুর খালাস করে দেওয়ার পর এনআইএর বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন মৃতদের পরিবার। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।